আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার, আপনার ভয়েস শুনতে শুনতে পাচ্ছি না আমরা, স্যার। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ইয়েস স্যার। স্যার, কেমন কেমন? আছেন? আলহামদুলিল্লাহ, আপনার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, স্যার। আমাদের মাত্র 17 পার্টিসিপেন্টস দেখি এখন পর্যন্ত। আগের ক্লাসটা কি শেষ হয়েছে না এখনো কন্টিনিউ চলতেছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের প্লাবন কোথায়? প্লাবনকে তো দেখতেছি না। স্যার, মনে হয় ক্লাসে এতক্ষণ তো শেষ হওয়ার কথা, স্যার। আমি একটু সিলেক্ট হয়েছি। আমরা তাহলে আরেকটু ওয়েট করি, ক্লাসটা শেষ হোক। আরো পার্টিসিপেন্ট তো মাত্র 17, ওরাও জয়েন করে পারবে। স্যার, বিজনেস স্ট্র্যাটেজি ক্লাস শেষ হয়ে গেছে স্যার। তো স্যার, স্যার ওই ক্লাসটা শেষ হয়েছে, স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আহ আমরা তো লাস্ট ক্লাসে আপনার সিকিউরিটিজ লটা কভার করছিলাম। ওকে, স্ক্রিন ভিজিবল টু ইউ? ইয়েস ইয়েস স্যার। স্যার। টুডে আমরা ব্যাংক কোম্পানিস অ্যাক্ট 1991, যেটা অ্যামেন্ডেড আপ টু 2023, এই বছরে যে অ্যামেন্ডমেন্ট আসছে এই পর্যন্ত আমরা কভার করব। ব্যাংকিং অ্যাক্টের ক্ষেত্রে আমরা কি কি বিষয় দেখব? সাধারণত হচ্ছে প্রথম হচ্ছে একটা ব্যাংক কোম্পানি কি কি বিজনেসে সে এঙ্গেজ থাকতে পারে, মানে তার হোয়াট আর দ্য টাস্ক ব্যাংক ইউজুয়ালি ডোজ। দেন হচ্ছে তার মিনিমাম পেইড আপ ক্যাপিটাল এবং রিজার্ভটা কি হবে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক টাইম টু টাইম তাকে যে পেইড আপ ক্যাপিটাল এবং রিজার্ভে যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্টটা দেখবো। দেন হচ্ছে ডিভিডেন্ড পেমেন্টস, ডিভিডেন্ড পেমেন্টের ক্ষেত্রে একটা ব্যাংকের কি কি রেস্ট্রিকশন গুলো আছে। তারপর ব্যাংকের ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে তার সিইও বা ম্যানেজিং ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট এবং রিমুভালের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের রুলস এন্ড রেগুলেশনস গুলো। দেন রিজার্ভ ফান্ড কি হারে তাকে ক্যাশ রিজার্ভ মেনটেন করতে হয়। তারপর ব্যাংকের লোন এবং অ্যাডভান্স দেওয়ার ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন ইম্পোজ করা আছে। একটা ব্যাংক কোম্পানির লাইসেন্স দেওয়ার সময় বাংলাদেশ ব্যাংক কি কি বিষয় কনসিডার করে এবং কি কি সার্কমস্টেন্সে একটা ব্যাংকের লাইসেন্স ক্যান্সেল হতে পারে। দেন ব্যাংকের ইন্সপেকশন, ইয়ারলি বা স্পেশাল বা কম্প্রিহেন্সিভ ইন্সপেকশন, অডিট, বিশেষ এক্সটার্নাল অডিট, আদার বাংলাদেশ ব্যাংকের যে স্পেশাল অডিট কন্ডাক্ট সেই রিলেটেড রিলেটেড সেকশনটা আমরা পড়বো। দেন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পাওয়ার্স এন্ড ফাংশনস এজ এ রেগুলেটর। তারপর একটা ব্যাংক কোম্পানির উইন্ডিং আপ ক্ষেত্রে এবং রিলেটেড নন কমপ্লায়েন্সের জন্য কি কি ফাইন্স এবং পানিশমেন্ট বাংলাদেশ ব্যাংক ইম্পোজ করতে পারে। আর কিছু বিআরপিডি সার্কুলার, ডস এর সার্কুলার কিছু আমরা দেখবো। রিসেন্ট যে চেঞ্জেস গুলো বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং অ্যাক্টের ক্ষেত্রে এনেছে সেগুলো দেখবো। এবং কিছু আইসিএবির পাস্ট কোশ্চেন আমরা সলভ করব, যাতে করে আমরা ব্যাংকিং অ্যাক্ট সম্পর্কে একটা কমপ্লিট ধারণা পেতে পারি কি ধরনের কোশ্চেন সাধারণত আইসিবির ফার্স্ট সেশন গুলোতে আসছে। ওকে, আমরা প্রথমে ব্যাংকিং অ্যাক্ট যাওয়ার আগে আমরা প্রথমে দেখি যে
ইউজুয়ালি আপনার সিকিউরিটিজ লর মতোই আমরা জাস্ট এখানে শুধু সিনপসিস মানে সামারি করে কি ধরনের কোশ্চেন সাধারণত আসছে। আপনারা কি পাস্ট কোশ্চেন অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, এটা আমি আপনাদেরকে ইমেল করে দিব। জাস্ট আমরা এখন শুধু একটু ধারণা নেই যে কি ধরনের কোশ্চেন আসে, মানে এটা কি আপনার অ্যাক্ট থেকে আসে নাকি সার্কুলার থেকে আসতেছে বা ডিরেক্টিভ গুলো থেকে, এবং কোন সেকশন থেকে আসছে। আমি পাশাপাশি আপনাদেরকে রেফারেন্সটাও এখানে দিয়ে দিয়েছি। ওকে, তাহলে প্রথম যে কোশ্চেনটা আসছে যে জুলাই আগস্ট 2023, যেটা আপনাদের ইমিডিয়েট যে সেশনে যে কোশ্চেনটা, সেটা মূলত হচ্ছে আপনার এর আগে দেখেন একটা আপনার 2022-এর মানে হুবহু একটা রিপিটেড কোশ্চেন ছিল এটা। ঠিক আছে, আমি গত ক্লাসে মানে লাস্ট গত সেশনে যে ক্লাসটা করেছিলাম সেখানে কিন্তু আমি কেসটা ক্লাসে সলভ করে দিয়েছিলাম যে আপনার একটা ব্যাংক কোম্পানি তার মানে নেট প্রফিট এবং দেখা যায় যে তার একটা সার্টেন পার্সেন্টেজ স্ট্যাটিউটরি রিজার্ভে ট্রান্সফার করতে হয়। তারপর ব্যাংকের ডিভিডেন্ড পলিসি, স্টক ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে কি কি সার্কামস্টেন্সে ডাইরেক্টর পোস্ট ভ্যাকেন্ট হতে পারে, আর হচ্ছে আম, যখন কোনো একটা ডিরেক্টর ব্যাংক গ্যারান্টি প্রোভাইড করে এবং লোনটা যদি ক্লাসিফাইড হয়, সেক্ষেত্রে কি কি রুলস রেগুলেশনস গুলো আছে। তো এটা মূলত আপনার হচ্ছে সেকশন 24 এবং ডস এর একটা সার্কুলার, ওইখান থেকে এই কোশ্চেনটা আসছিল। তো এখানে সাধারণত আমি সামারি করে যদি বলি, আমরা ব্যাংকিং অ্যাক্টের এই সেকশনটা পড়লে আমরা ডিটেলসটা দেখতে পাবো। জাস্ট হচ্ছে আপনার ব্যাংকগুলোকে তার ইয়ারলি যে নেট প্রফিট, নেট প্রফিটের একটা সার্টেন পার্সেন্টেজ আমরা মানে 20% আপনার স্ট্যাটিউটরি রিজার্ভে ট্রান্সফার করতে হয়। ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাকে নেট প্রফিটের 20% আমাকে স্ট্যাটিউটরি রিজার্ভে ট্রান্সফার করতে হবে। সেকেন্ড একটা কন্ডিশন আছে, যতক্ষণ পর্যন্ত আপনার স্ট্যাটিউটরি রিজার্ভ এবং ওই ব্যাংকের রিটেইনড আর্নিং মিলে তার পেইড আপ ক্যাপিটালের সমান না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে নেট প্রফিটের 20% স্ট্যাটিউটরি রিজার্ভে ট্রান্সফার করতে হয়। দুইটা কন্ডিশন ছিল, একটা হচ্ছে আমাকে ইয়ারলি নেট প্রফিটের 20% ট্রান্সফার করতে হবে, আর স্ট্যাটিউটরি রিজার্ভ এবং রিটেইনড আর্নিং মিলে যদি আমার পেইড আপ ক্যাপিটালের সমান হয়, সমান হওয়ার আগ পর্যন্ত আমাকে ট্রান্সফার করতে হবে। যদি আমার পেইড আপ ক্যাপিটালের চেয়ে সমান বা বেশি হয়, এরপরে কিন্তু আর ট্রান্সফারটা করতে হবে না। তো এখানে যে কেসটা আসছিল বলছিল যে আপনারা ট্রান্সফার করতে হবে কিনা, সেক্ষেত্রে স্ট্যাটিউটরি রিজার্ভ, রিটেইনড আর্নিং বিভিন্ন ডাটা দেওয়া ছিল কেসটাতে। তো আমরা ক্লাসে আমরা যদি রিলিভেন্ট সেকশনটার সময় বা অন্য কোনো সময় আমরা কেসটাও রিলিভেন্ট দেখে নিব। এছাড়া হচ্ছে ব্যাংকের ডিভিডেন্ডের ক্ষেত্রে ব্যাংকে আপনারা চাইলে নোট করতে পারেন যে সর্বশেষ যে ডিভিডেন্ডের যে সার্কুলারটা আসছে, সেখানে একটা ব্যাংককে আপনি সর্বোচ্চ 17.5% মানে 17.5% ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে, আহ 35%। প্লিজ। স্যার, ডিভিডেন্ড বলতে যে ওই যে বিসেকের যে গাইডলাইন ওইটা 2021। না, এখানে হচ্ছে 2021-এর ডিভিডেন্ডের যে পলিসি আমরা বিসিকের জন্য দেখেছি, এটা ফর অনলি ফর লিস্টেড কোম্পানিজ। ঠিক আছে, ওকে। আর এখন হচ্ছে একটা ব্যাংকের ডিভিডেন্ড দিতে পারবো হচ্ছে একটা ব্যাংক, আমরা বাংলাদেশের যে 35 যতগুলো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আন্ডারে লাইসেন্স নিয়ে যারা ব্যাংকিং বিজনেস ক্যারি করতেছে, তারা সর্বোচ্চ 17.5 ক্যাশ ডিভিডেন্ড সহ স্টক এবং ক্যাশ মিলে সর্বোচ্চ 35% ডিভিডেন্ড দিতে পারবে। ঠিক আছে, দেন হচ্ছে আপনার যদি লিস্টেড মানে দেখা যায় যে লিস্টে কোনো একটা, আমি যে কোশ্চেন আসে, ঠিক আছে, মিক্সড কোশ্চেনে অনেক সময় কিন্তু আপনাকে লিস্টিং রেগুলেশনটার সাথে মিলে আসতে হয়। এই যে আপনি যেটা বলছেন ঠিক তারপরে কোশ্চেনটা কিন্তু এটাই এপ্রিল 2023-এ আসছিল, যে একটা ব্যাংকিং বলছে ব্যাংকিং অ্যাক্ট এবং কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্স দুইটারই একটা মিক্সড কোশ্চেন ছিল। সেখানে বলছিল যে আপনার বোর্ডের যে সাব কমিটি গুলো আছে ব্যাংকিং অ্যাক্টে, আমরা সাধারণত কি করি, তিনটা কমিটি থাকতে হয়। আর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্স লাস্ট ক্লাসে পড়েছি কি, মনে আছে স্যার কারো? ওইখানে তো স্যার ওইখানে ওইখানে তো স্যার তিনটা কমিটি, দুইটা সাব কমিটি। সিজিসি মানে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্সে জি স্যার। আমরা কিন্তু লাস্ট ক্লাসে অন্য জিনিস পড়ছিলাম। আমরা বললাম যে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্স অনুযায়ী যে কোনো লিস্টেড কোম্পানিকে মানে দুইটা কমিটি থাকতে হয়, একটা হচ্ছে অডিট কমিটি আর একটা হচ্ছে নমিনেশন এন্ড রিমিনেশন কমিটি, এনআরসি কমিটি। আমরা স্যার এটা
বলেন শরীফ ভাই। স্যার ওই যে স্যার ডিওএস ডট সার্কুলার, তারপর হচ্ছে বিআরপিডি সার্কুলার, এগুলো কি স্যার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে। আর রিলিভেন্ট এই যে সার্কুলার গুলো, এগুলো আমি আপনাদেরকে সিনপসিস আকারে দিয়ে দিব, সার্কুলারটা দিয়ে দিব। এবং এই সেকশনটা আমরা যখন পড়বো, সেকশন 24 পড়তেছে, ওই রিলেটেড যদি আপডেটেড কোনো বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আসে সেটা আমি ক্লাসে পড়াবো এবং আপনাদেরকে সিনপসিস আকারে দিয়ে দিব। ঠিক স্যার আছে? আর একটা কথা স্যার, আমরা নর্মালি যে সার্কুলার গুলো আসে স্যার আমাদের এই যে আমরা সামনে যে নভেম্বর ডিসেম্বর এক্সাম, তো হুম। এক্সামের জন্য স্যার আমরা আহ, মানে রিস্ক মানে কত মানে সার্কুলার আমরা স্যার এটা কি ধরেন স্যার আমার অক্টোবরেও যদি ওইটা আপডেট হয় আর কোনো সার্কুলার আসে ওইটাও কি পড়া লাগবে, এরকম কোনো স্যার রেস্ট্রিকশন আছে যে এক্সামের 2 মাস আগে বা 1 মাস আগে যত সার্কুলার আসে? স্যার এই আমি কি জন্য কোশ্চেনটা কিন্তু আপনার, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। আপনার হচ্ছে যখন আপনার যদি ডিসেম্বর সেশনে যদি আপনারা এক্সাম অ্যাপিয়ার হন, আপনাকে নভেম্বরেও যদি কোনো আপডেটেড সার্কুলার একটা আসে, আপনাকে কিন্তু আনসার আপডেটেড যে সার্কুলার আসবে সেই অনুযায়ী দিতে হবে। চেঞ্জেস যেগুলো হবে, মানে মেজর আসলে ওরকম চেঞ্জেস আসে না, জাস্ট আপনার যেমন ব্যাংকিং অ্যাক্ট 2023 যে চেঞ্জেসটা আসছে, ওটা কিন্তু আমি আপনাদের ম্যানুয়ালের সাথে মিলিয়ে জাস্ট কিছু সামারি চেঞ্জ, যেমন ডিরেক্টর মানে টেনর নিয়ে কিছু কিছু চেঞ্জ আছে, সেগুলো কিন্তু আমি সিনপসিসে পড়াই ফেলবো। ঠিক আছে? আপনারা জি স্যার, নতুন থ্যাংক ইউ স্যার। নতুন চেঞ্জ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, সেগুলো আমরা যেটা করবো আপডেটেড করবো। আর সার্কুলার গুলো আমি দিয়ে দিব। আর হচ্ছে আপনারা মাঝে মধ্যে মানে জাস্ট বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে বিআরপিডি নামে সার্চ দিবেন, বা ডস নামে, বা বাংলাদেশ অন্যান্য ডিএফআইএম আছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্টের জন্য, ওগুলো দেখবেন। যদি রিসেন্ট একটা দুইটা আসে যেগুলো আসলে দেখা গেছে ওখান থেকে কিন্তু কোশ্চেন চলে আসে, তো এই জন্য আমি কিন্তু আপনাদেরকে ক্লাস চলাকালীন আমি যত সার্কুলার আপডেটেড আসে আমি সেটা আপনাদের সাথে ইমেইলে পাঠিয়ে দিব। ওকে, জি এপ্রিল স্যার, থ্যাংক ইউ স্যার। 2023 কোশ্চেন যেটা বললাম সেটা হচ্ছে মূলত কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্স অনুযায়ী হচ্ছে একটা লিস্টেড কোম্পানির, এটা আইদার ব্যাংক হোক বা অন্য কোনো ম্যানুফ্যাকচারিং বা আদার কোম্পানি হোক, দুইটা কমিটি থাকতো। একটা হচ্ছে কি রিস্ক, সরি, এনআরসি কমিটি, আর একটা হচ্ছে অডিট কমিটি। আর ব্যাংকিং অ্যাক্ট অনুযায়ী মিনিমাম তিনটা থাকতে হয়, সেটাকে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আছে, তারপর অডিট কমিটি আছে, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি। তো এখানে গেছে আপনি যে এই সাব কমিটিস ব্যাংকের এখানে কমপ্লাই করতে হলে আপনাকে কি করতে হবে, মানে কি ফলো করতে হবে, যেমন আপনার যদি বলে লিস্টেড ব্যাংক, তাহলে আপনাকে লিস্টিং রেগুলেশনের জন্য আপনার জন্য অ্যাপ্লিকেবল, ব্যাংকিং একটা অ্যাপ্লিকেবল। দেন আছে সিকিং অ্যাডভাইস রিগার্ডিং রিফরমেশন অফ বোর্ড কমিটিস, তারপর হচ্ছে ভেহিকেল পারচেজ, আর হচ্ছে প্রিজার্ভেশন অফ অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ইন লোন ফাইল, এবং ক্যাপিটাল মার্কেট এক্সপোজার নিয়ে বাংলাদেশ ব্যাংকের যেই মানে রিসেন্ট যে ডিরেক্টিভ গুলো আসছে সেখান থেকে এই কোশ্চেনটা আসছিল। দেন ডিসেম্বর 2022 সালে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে একটা ব্যাংকের যে সমস্ত নন ব্যাংকিং অ্যাসেট গুলো আছে সেগুলোর ভ্যালুয়েশন, সেল, বা সে যদি নিজে ইউজ করতে চায় সেক্ষেত্রে কি কি রুলস রেগুলেশন আছে, এটা বিআরপিটি সার্কুলার 22, যেটা 2021 সালের 20 সেপ্টেম্বর আসছিল, ওই সার্কুলারটা থেকে কিন্তু কোশ্চেনটা আসছে। ফুল নন ব্যাংকিং অ্যাসেট নিয়ে ওই সার্কুলারটা ছিল। আর নন ব্যাংকিং অ্যাসেট বলতে আমরা আসলে কি বুঝাবো সেটা হচ্ছে আপনার 2003 সালে একটা সার্কুলারের মধ্যে এখানে স্পেসিফিক নন ব্যাংকিং অ্যাসেট কি বুঝাবো সেটা আমাদেরকে ডিফাইন করে দিয়েছে, যে অ্যাসেটস অ্যাকোয়ার্ড ইন স্যাটিসফ্যাকশন অফ দ্য ক্লেমস। আপনি যদি কোনো ক্লেম মেটাবের মাধ্যমে কোনো অ্যাসেট অ্যাকোয়ার করেন সেটাই হবে আপনার নন ব্যাংকিং অ্যাসেট। এবার আসেন তার ভ্যালুয়েশনটা কিভাবে করব। আমি হচ্ছে ব্যাংকের মানে আমি যে নন ব্যাংকিং গুলো আছে, আমার ব্যাংকগুলো কি করে একটা কমিটি ফর্ম করে সাধারণত তাদের ওই সার্কুলারের আলোকে, যে তিনজন সিনিয়র মানে টপ র্যাঙ্কের মধ্যে যারা আছেন, সিনিয়র স্টাফ যারা আছেন, তিনজনের সমন্বয়ে তারা একটা কমিটি ফর্ম করে। তারা ইন্ডিভিজুয়ালি মানে ওইখানে দেখা গেছে যে একটা কমিটি থেকে এই যে নন ব্যাংকিং অ্যাসেট গুলো আছে সে অ্যাসেট গুলো তারা একটা ভ্যালু ডিটারমাইন করে। পাশাপাশি ওই অ্যাসেট গুলোর সাব রেজিস্ট্রি অফিসে একটা ভ্যালু আছে। এই দুটো ভ্যালু তারা কম্পেয়ার করে যখন তারা বোর্ডে মেমো দিচ্ছে ভ্যালুয়েশন নিয়ে, তখন তারা দুটার মধ্যে যে রিজন যদি বার ভ্যালু সাব রেজিস্ট্রি অফিসের থেকে ওই তাদের ভ্যালু কম বা বেশি হলো কিনা তার একটা এক্সপ্লেনেশন দেয়। ঠিক আছে? দেন হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা ভ্যালুয়েশন কোম্পানি থেকে আলাদা একটা ভ্যালু তারা বের করে, যে সমস্ত সার্ভেয়ার যারা ভ্যালুয়েশন কোম্পানি গুলো আছে তারা একটা ভ্যালু দেয়। দেন হচ্ছে এই যে ভ্যালুয়েশন কোম্পানি ভ্যালু এবং তাদের ভ্যালুর মধ্যে যেটা লোয়ার ওয়ান সেটাই হবে ওই নন ব্যাংকিং অ্যাসেটের মার্কেট ভ্যালু। এটা হলো তার ভ্যালুয়েশন।
দেন বিক্রির ক্ষেত্রে বলছে যে নন ব্যাংকিং অ্যাসেটে যদি আপনার আহ তার রিয়েল সেল সেটা বিক্রি করার পর যে ভ্যালু এবং বুক ভ্যালুর মধ্যে যদি তার স্যার প্লিজ স্যার কথাগুলো মাঝে মাঝে বেগে বেগে আসতেছে। আচ্ছা হ্যাঁ এখন শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা জি সেলের স্যার। ক্ষেত্রে করলাম। দেন হচ্ছে ও নিউজের ক্ষেত্রে ব্যাংক যদি তার নন ব্যাংকিং অ্যাসেট গুলো নিজে ব্যবহার করতে চায়, নিজে ব্যবহার করলে সেক্ষেত্রে বলছে যে আমরা সাধারণত ওই জেনারেল কোম্পানিগুলোর ক্ষেত্রেও কি দেখি, একটা বোর্ডে আমরা অ্যাসেট গুলো ফিক্সড অ্যাসেটে যখন আমরা বুক করব তার আগে একটা বোর্ড থেকে অ্যাপ্রুভাল লাগে। তো সেই অ্যাপ্রুভাল নিয়েই কিন্তু আমরা এই অ্যাসেট গুলো নিজে মানে তার ফিক্সড অ্যাসেটে দেখানো যাবে। দেন অগস্ট 22-এ, যেটা আমি আগে অগস্ট 23-এর কথা বললাম, যেটা কিন্তু সেম রিপিটেড কোশ্চেন ছিল। তারপর অগস্ট 2022-এ যে কোশ্চেন, সরি এপ্রিল 2022-এ যে কোশ্চেনটা আসছে, যে একটা ব্যাংক কোম্পানি অন্য কোনো এনবিএফআই বা আদার কোম্পানিতে সে সর্বোচ্চ কত এ পর্যন্ত ইনভেস্ট করতে পারবে। আমাকে ব্যাংকিং একটা সেকশন 26 আমাকে কতটুকু অ্যালাউ করছে সেখান থেকে কোশ্চেনটা। আর পরবর্তী যে কোশ্চেনটা আসছিল ডিসেম্বর 2021-এ, যে রিপো রেট লেটেস্ট আপডেটেড যে রেটটা আমি কিন্তু সাথে দিয়ে দিয়েছি। দেন হচ্ছে রিভার্স রিপো রেট লেটেস্ট রেট হচ্ছে 4.5, যেটা প্রত্যেক আপনার হাফ ইয়ারলি বেসিসে যখন মনিটারি পলিসি বাংলাদেশ ব্যাংক ইস্যু করে তখন তারা এই রিপো রেট, রিভার্স রিপো রেট, সিআরআর, এসএলআর, আইডিআর মানে ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিও, আর হচ্ছে স্যার কনভেনশনাল। একটু কাইন্ডলি জিজ্ঞেস করুন সবাইকে যে নেট কি আমার প্রবলেম করে নাকি স্যার সবার করতেছে। আচ্ছা, আর কারো প্রবলেম হচ্ছে শুনতে? জি জি স্যার, আপনার কথাগুলো একটু বেজে বেজে আসতেছে। আচ্ছা, আমি তাহলে একটু স্পিকার টেস্টটা করে নিই। স্যার শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অডিয়েবল, প্লিজ। স্যার কাইন্ডলি যদি স্যার আপনার জি কন্ট্যাক্ট স্যার, নাম্বারটা জি দিতেন স্যার। স্যার। কন্ট্যাক্ট নাম্বার? ইয়েস স্যার, দিলে ভালো হইতো স্যার। আচ্ছা, আমি চ্যাট বক্সে ক্লাস শেষে দিয়ে দিব। আচ্ছা, আর আমার স্যার ক্লাসের সিনোপসিসটা কাইন্ডলি স্যার আজকেই দিয়ে দেন, আমরা একটু স্টাডি করলাম। আর এটার হ্যাঁ সাথে হ্যাঁ রিলেটেড এগুলো যতটুকু পসিবল হয় স্যার, ফার্স্ট ক্লাসে যেগুলো দিয়েছিলেন স্যার খুব ইফেক্টিভ হয়েছিল স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি ক্লাস শেষে পাঠিয়ে দেবো আজকে। ওকে স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট আগাই। এপ্রিল 21-এ বলছিলাম যে সিআরআর, এডিআর হচ্ছে অ্যাডভান্স ডিপোজিট রেশিও কনভেনশনালের জন্য, আর ইসলামী ব্যাংকের জন্য হচ্ছে ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিও। দেন তাদের রেট চেঞ্জ হলে কি ইম্প্যাক্টটা পড়বে এবং অ্যামাউন্ট হ্যাভ টু বি মেইনটেইন, কি অ্যামাউন্ট আপনাকে কনভেনশন ইসলামী ব্যাংকিং এর জন্য সিআরআর এবং এসএলআর ফর্মে রাখতে হবে। এর আগে আমরা রিপো রেটটা পড়ছিলাম। রিপো রেট হচ্ছে আপনার সেন্ট্রাল ব্যাংক যে রেটে কমার্শিয়াল ব্যাংকগুলোকে লেন্ডিং করে, প্রেজেন্ট রেট হচ্ছে 6.5, আর রিভার্স রিপোর্ট হচ্ছে তার ভাইস ভার্সা, যেটা প্রেজেন্ট রেট হচ্ছে 4.5%। তা আপনার ওই সেশনে কিন্তু স্পেসিফিকলি আপনাকে চাওয়া হয়েছে রিপো রেট, রিভার্স রিপো রেট, আপনাকে আপ টু ডেট রেটটা কিন্তু জানতে হবে। তা আমাদের হচ্ছে যেহেতু জুন 2023-এ এই রেটটা চেঞ্জ হয়েছে, সো আপনাদের ডিসেম্বর 2021 পর্যন্ত আপনাকে এই রেটটা মনে রাখলেই হবে। যে আমার প্রেজেন্ট সিআরআর কত, বাই উইকলি বেসিসে 4%। প্রেজেন্ট অ্যাডভান্স ডিপোজিট রেশিও, কনভেনশনাল ব্যাংকগুলো তার ডিপোজিটের এগেনস্টে সর্বোচ্চ কত পর্যন্ত ল্যান্ডিং করতে পারবে, সেটা হচ্ছে 87%। আর ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিও হচ্ছে ইসলামিক ব্যাংকিং এর জন্য যারা ডিপোজিটের এগেনস্টে 92% পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে পারবে। দেন আসেন হচ্ছে ম্যানেজিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, এটা সেকশন 11 থেকে আসছে। আর ক্রেডিট ফ্যাসিলিটিস দেওয়ার ক্ষেত্রে কি কি রুলস রেগুলেশনস গুলো আছে সেটা হচ্ছে সেকশন 27-এ আমরা পাবো। ডকুমেন্ট ইলেকট্রনিক ফরম্যাটে চেঞ্জ, আর্কাইভ করা এবং মেমোরান্ডাম এবং আর্টিকেলস এর চেঞ্জেস এর ক্ষেত্রে যে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায়র পারমিশন নিতে হয়, সেকশন 117 সেখান থেকে ডিসেম্বর 21-এ কোশ্চেনটা আসছিল। দেন আসেন ডিসেম্বর 20-এ আসছিল সেম সিআরআর রিপো রেট নিয়ে। আর তার আগে সেশনে ছিল ব্যাসেল সার্কুলার নিয়ে রিচ ওয়েটেড অ্যাসেট ডিভিডেন্ড সেকশন 22 নিয়ে।
তারপর 19 জুন 2019 ছিল একটা ব্যাংকের চেয়ারম্যান বা ডিরেক্টর রিমুভালের ক্ষেত্রে, যেটা সেকশন 46-এ আছে, যে কি কি রুলস রেগুলেশন আছে, বাংলাদেশ ব্যাংক চাইলে কি রিমুভ করতে পারবে কিনা। তারপর জেনারেল এবং স্পেসিফিক প্রভিশনের মধ্যে ডিফারেন্স, আপনার যদি লোনগুলো আনক্লাসিফাইড থাকে সেটার উপর যে প্রভিশন রাখি সেটাকে আমরা বলি জেনারেল প্রভিশন, আর স্পেসিফিক প্রভিশন হচ্ছে যেগুলো ক্লাসিফাইড লোনের জন্য রাখা হয়। দেন ডিসেম্বর 2018-তে আসছিল অডিটরস রিপোর্ট নিয়ে, বাংলাদেশ ব্যাংক চাইলেই কি কোনো ভ্যালিড লাইসেন্স কোনো অডিটরকে সে আনফিট হিসেবে ডিক্লেয়ার করতে পারবে কিনা। তারপরে কি কি সার্কামস্টেন্সে একজন ম্যানেজিং ডিরেক্টর পোস্ট বাংলাদেশ ব্যাংক চাইলে ভ্যাকেন্ট করতে পারে, মেমোরান্ডাম চেঞ্জের ক্ষেত্রে কি কি রুলস রেগুলেশন, তারপর কোনো একটা লোন যেটা 6 মান্থের ওভারডিউ আছে সেখানে আমি ফার্দার লোন ফাইন্যান্স করতে পারবো কিনা। দেন হচ্ছে এখানে সেম রিপিটেড কোশ্চেন। তারপর অডিটর সানফিট বোর্ড অফ ডাইরেক্টরস রিজলভ, এগুলো হচ্ছে মূলত লাস্ট 10 ইয়ার্স এর একটা কোশ্চেন অ্যানালাইসিস। তো আমরা এখান থেকে একটা জাস্ট ধারণা পাই যে সাধারণত কোশ্চেনের ক্ষেত্রে আমাকে কি কি জিনিস পড়তে হবে। আর আমরা যখন রিলিভেন্ট সেকশনটা পড়বো তখন আমরা একটু মনোযোগ দিব যে এখানে যেহেতু পাস্ট কোশ্চেন আসছিল, কেসটাও আপনারা পড়ে নিবেন, রিলিভেন্ট কোন সেশনে আসছিল। দেখবেন যে আপনাদের যখন আপনারা থিওরিটিক্যাল কেসটা রিলিভেন্ট সেকশনটা করলেন পাশাপাশি কেসটা সলভ করলেন, আপনাদের জন্য বুঝতে ইজি হবে। ওকে, আমরা লেটস মুভ টু ব্যাংকিং অ্যাক্ট 1991, যেটা আমাদের 2023 পর্যন্ত যে অ্যামেন্ডমেন্টটা আসছে আমরা এইটুকু পর্যন্ত কভার করবো। ওকে, ফার্স্ট আমরা আসি ব্যাংক সেকশন 7টা হচ্ছে মূলত একটা কোম্পানি মানে সে কি কি কাজ করতে পারে, কি কি কাজে সে এঙ্গেজ থাকতে পারে, সেটা কোথায় থাকে। মেমোরান্ডাম। আহ মেমোরান্ডাম, এবং আমরা দুটাই বলি মেমোরান্ডাম এবং আর্টিকেলস। মেমোরান্ডাম হলো বেসিক্যালি 5টা ক্লজ থাকে, এর বাইরে হচ্ছে আপনি কিভাবে ডে টু ডে অ্যাক্টিভিটিস জি, করবেন। তাহলে স্যার এই ওয়ে। জি স্যার। হ্যাঁ, এটা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, আমরা বলি যে মেমোরান্ডাম আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন থেকে। তো সেকশন 7টাকে আমরা বলতে পারি একটা ব্যাংকের জন্য মেমোরান্ডাম এন্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। একটা ব্যাংক সে কি কি কাজে সে এঙ্গেজ থাকতে পারবে আমাকে সেকশন 7 কিন্তু ক্লিয়ারলি ডিফাইন করে দিয়েছে। তাহলে আমরা দেখি সেকশন 7-এ কি কি কাজে ব্যাংক এঙ্গেজ থাকতে পারবে বলেছে। ফার্স্ট, দ্য বোরোয়িং, রাইজিং অর টেকিং আপ অফ মানি, সে মানি কি করতে পারবে, বোরো করতে পারবে। দেন ল্যান্ডিং, অ্যাডভান্সিং মানি, আমরা জেনারেলি কি দেখি ব্যাংকগুলো কি করে, আপনার এক ধরনের কাস্টমার কাছ থেকে তারা ডিপোজিট ফর্মে ফান্ড নেয় এবং কি করে ওই ফান্ডটাকে তারা ডিপ্লয় করে, তো ওটাকে আইদার সে লোন দেয় ওটাকে, বা অন্য যে আদার অ্যাক্টিভিটিসে তাকে অ্যালাউ করতেছে সেকশন 7 সেই অনুযায়ী সে কিন্তু ফান্ডটাকে ডিপ্লয় করে তার যে অ্যাডমিন খরচ এবং আদার যেই এক্সপেন্স গুলো সেগুলো কভার করে যে স্প্লিটটা থাকে স্প্লিটটা হলো তার প্রফিট। ওকে, তাহলে প্রথম হচ্ছে ব্যাংক কি করতে পারবে, মানি বড় করতে পারবে, উইথ অর উইদাউট সিকিউরিটিতে ল্যান্ডিং দিতে পারবে, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট, ড্রয়িং, বাইং, সেলিং এগুলো করতে পারবে। দেন হচ্ছে আমরা জানি কি মেইন ফাংশন, আমরা এলসি ইস্যু করতে পারবে। তারপর ব্যাংকগুলো গোল্ড সিলভার ট্রানজাকশন গুলো করতে পারে। দেন হচ্ছে আপনাকে কি করতে পারবে, বল্ড সার্ভিস দিতে পারে, আপনার ডিপোজিট একটা বল্ড সার্ভিস দিতে পারে। দেন শেয়ার ডিবেঞ্চার ইস্যু করা। তারপর হচ্ছে গভর্নমেন্টের সে এজেন্ট হিসেবে, আমরা যখন ট্যাক্স ব্রেড দিই গভর্নমেন্টের এজেন্ট ব্যাংকের থ্রুতে দিচ্ছি, তো গভর্নমেন্টের এজেন্ট হিসেবে কাজ করতে পারবে। দেন সিএনএফ, গ্যারান্টি ইন্ডেমনিটি সার্ভিস দিতে পারবে। তারপর হচ্ছে ব্রিঙ্গিং ইনটু পজেশন এনি প্রপার্টি, এখানে বোঝাচ্ছে হচ্ছে ব্যাংকগুলো চাইলে কি করতে পারে না, কোনো একটা প্রপার্টি ফিক্সড অ্যাসেট সে কি করতে পারবে না, মানে বাই সেল করা, যেটা আমি বলি যে কোনো একটা প্রোডাক্ট আমরা পরের সেকশনে পাবো, যে প্রোডাক্ট সে কি করতে পারবে না ক্রয় করে ওইটা আবার বিক্রি করে এই জাতীয় মানে বিজনেস এসে বাটারিং মানে যদি বিজনেস এসে জড়িত থাকতে পারবে না। শুধুমাত্র যদি কেউ আপনার ব্যাংকের কাছে কি করা হয়, কোনো কোলাটেরাল হিসেবে মর্টগেজ হিসেবে কোনো অ্যাসেট রাখে, ব্যাংক শুধু কি করতে পারবে, সেটা বলছে ব্রিঙ্গিং ইনটু পজিশন, সে তার নিজের পজিশনে নিতে পারবে মানে ক্লেম মিটাবের জন্য, বা সেটা বিক্রি করার রাইট, মানে প্রপার প্রসিডিংস এনআই অ্যাক্ট, অর্থ ঋণ প্রপার প্রসিডিং শেষ করে ব্যাংক কি করতে পারবে সেটা রিয়েলাইজেশনও করতে পারে।
এখানে বলছে ব্রিংকিং ইনটু পজেশন এনি প্রপার্টি হুইচ মে স্যাটিসফাই অর পার্টলি স্যাটিসফাই এনি অফ দ্য ক্লেমস অফ দ্য ব্যাংকিং কোম্পানি। তাহলে ব্যাংক তার ক্লেম মেটানোর জন্য ওই প্রপার্টি তার পজেশনে নিতে পারবে। দেন আমরা আসি সেকশন 8 এ, যেটা বলছে যে ইউজ অফ দ্য ওয়ার্ড ব্যাংক অর এনি অফ ইটস ডেরিভেটিভস। তাহলে ব্যাংক শব্দটি বা ডেরিভেটিভ তার নামের অংশ হিসেবে মানে কে ব্যবহার করতে পারবে? Every company carrying on the business of banking in Bangladesh shall use the word bank or any of its derivatives as part of its name. তাহলে যে সমস্ত ব্যাংক কোম্পানি কি যারা ব্যাংক বিজনেস ব্যাংকিং ব্যবসা তারা ক্যারি করে পরিচালনা করে, তারা তাদের নামের অংশ হিসেবে অংশ হিসেবে কি করতে পারবে? ব্যাংক শব্দটি ব্যবহার করতে পারবে, এবং অন্য কেউ, নো আদার কোম্পানি, অন্য কেউ পারবে না। কিছু এক্সেপশন আছে যে প্রোভাইডেড দ্যাট নাথিং ইন দিস সেকশন, ব্যতিক্রমগুলো কি কি? এনি সাবসিডিয়ারি কোম্পানি অফ এ ব্যাংক কোম্পানি formed for one or more purposes। তাহলে সেকশন 26 এ ব্যাংকের যে সাবসিডিয়ারি যে পারপাস গুলো বলা আছে, যদি ব্যাংক এক বা একাধিক উদ্দেশ্যে কোনো সাবসিডিয়ারি ফর্ম করে, তারা কিন্তু চাইলে কি করতে পারে? তাদের নামের অংশ হিসেবে ব্যাংক শব্দটি ব্যবহার করতে পারে। যেমন অনেক ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখি না যে কোঅপারেটিভ সোসাইটি, শাহজালাল ব্যাংক কোঅপারেটিভ সোসাইটি, তাহলে তারা কিন্তু আসলে কি ওই ব্যাংকের একটা সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে তারা অন্য আদার কোনো পারপাস এস্টাবলিশড হয়েছে, কিন্তু তারা ব্যাংক শব্দটি ঠিকই ব্যবহার করতে পারছে, আমাকে সেকশন 8 অ্যালাউ করতেছে। দেন হচ্ছে এনি অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস ফর্মড ফর দ্য প্রোটেকশন অফ দ্য মিউচুয়াল ইন্টারেস্ট। তাহলে ব্যাংকগুলো তাদের মিউচুয়াল ইন্টারেস্ট প্রোটেক্টের জন্য যদি কোনো অ্যাসোসিয়েশন ফর্ম করে, তারাও চাইলে কি করতে পারবে? যেমন অ্যাসোসিয়েশন অফ এবিবি, যেটা অ্যাসোসিয়েশন ব্যাংকার্স বাংলাদেশ, তারা নামের অংশ হিসেবে ব্যাংক শব্দটা ব্যবহার করতে পারবে। দেন আমরা আসি সেকশন 9। সেকশন 9 হচ্ছে প্রহিবিশন অফ সার্টেন ফর্মস অফ ট্রেডিং। তাহলে ব্যাংক কোম্পানিগুলো চাইলে কিছু কিছু কাজ আছে তারা মানে করতে পারে না, যেমন নো ব্যাংকিং কোম্পানি শ্যাল ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, যেটা আমি আগে সেকশন পড়ানোর সময় বলছিলাম যে ডিরেক্টলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সে কোনো প্রকার বাই সেল বার্টারিং অফ গুডস, ঠিক আছে, সে গুডস বাই সেল বা ডিল করতে পারবে না, এক্সেপ্ট শুধুমাত্র কি করতে পারবে? ইন কানেকশন উইথ দ্য রিয়েলাইজেশন অফ সিকিউরিটি গিভেন টু অর হেল্ড বাই ইট অর এঙ্গেজ ইন এনি ট্রেড অর বাই সেল, মানে শুধুমাত্র তাকে যদি কোনো লোনের এগেনস্টে সিকিউরিটি হিসেবে দেওয়া হয়, সে সেটা রিয়েলাইজেশন করতে পারবে। দেন আসি আমরা সেকশন 10, ডিসপোজাল অফ নন ব্যাংকিং। স্যার, প্লিজ। রিয়েলাইজেশন বলতে কি যদি কাইন্ডলি বলতেন? রিয়েলাইজেশন বলতে যেমন সে আপনি কোনো একটা ব্যাংক থেকে আপনি কি করলেন, কাজ করতেছে না মাউসটা, হ্যাঁ, ওকে। আপনি যদি সে কোনো একটা ব্যাংক থেকে 10 কোটি টাকা আপনি লোন নিলেন, ঠিক আছে, তার এগেনস্টে আপনি আপনার ফ্ল্যাটটা মর্টগেজ রাখলেন, ঠিক আছে, তো জি এখন স্যার। ওইটা কোলাটেরাল হিসেবে আছে। তো সামহাও যদি দেখা যায় যে আপনি অ্যাজ এ মানে লোন ডিফল্টার হয়ে ব্যাংক কি করলো, একটা সার্টেন প্রসিডিংস এর পরে ব্যাংক চাইলে আপনার এগেনস্টে সে লিটিগেশনে যেতে পারবে, আইদার এনআই অ্যাক্ট অথবা অর্থ ঋণ অথবা ক্রিমিনাল কোড, 3 ধরনের ওয়ে আছে। আপনার 3টা ওয়েতে গিয়ে যদি দেখে যে আপনার ফাইনালি যে ভার্ডিক্টটা, কোর্টের ভার্ডিক্টটা নিতে পারে যে আপনার মর্টগেজ আইদার ব্যাংক নিজের ওনারশিপে নিবে, অথবা ব্যাংক সেটা বিক্রি করে তার যে ক্লেম মানে যে অ্যামাউন্ট ওভার ডিউ আছে, আউটস্ট্যান্ডিং আছে, সেটা সে মিট আপ করতে চাচ্ছে, তখন এই লিগ্যাল প্রসিডিংস শেষে আপনার অ্যাসেটটা যে বিক্রি করে মানে রিয়েলাইজেশন করে আপনার সিকিউরিটিটাকে লিকুইডেট করে আপনার লোনটা কি করলো, সে সেটেল করার জন্য উদ্যোগ নিল। সেখানে এই কথাটাই বলা হয়েছে যে শুধুমাত্র ব্যাংক কিন্তু চাইলে আপনার ফ্ল্যাট ক্রয় বিক্রয় করতে পারতেছে না, কখন বিক্রি করতে পারতেছে? যখন আপনি সিকিউরিটি হিসেবে দিলেন লোন, আপনার ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারলেন, ব্যাংক লিটিগেশনে গিয়ে প্রপার প্রসিডিংস গুলো নিয়ে কোর্ট থেকে ভার্ডিক্ট নিয়ে রায় নিয়ে কিন্তু আপনার সিকিউরিটিটা সে এই ফ্ল্যাটটা সে কি করতে পারবে, বিক্রি করে তার লোন সেট করতে পারবে। ওকে। জি জি স্যার, বুঝছি। আর স্যার, ওই যে সময় আমি অ্যাসেটটা আমি মর্টগেজ হিসেবে ব্যাংকের কাছে রাখলাম, ওই সময় কি স্যার আমি আমার ওই অ্যাসেটটা তো আমি ইউজ করতে পারবো না স্যার?
হ্যাঁ পারবেন। আপনি অ্যাসেট, আপনার ফ্ল্যাট আপনি নিজে থাকি, ফ্ল্যাট আপনি ইউজ মানে আপনার লিটিগেশন আগ পর্যন্ত সে আপনি জি স্যার, জি স্যার। যখন পর্যন্ত কোর্ট আপনার এগেনস্টে কোনো রায় না দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি একদম কোর্টের রায় পর্যন্ত আপনি চাইলে ইউজ করতে পারেন ফ্ল্যাট, বা আপনি রেন্ট দিতে পারেন, মানে আপনি আপনার অ্যাজ ইউজুয়াল পারপাস যেটা করা যায়। যেমন আচ্ছা। আমরা যেটা করি, আমরা হচ্ছে আমার নিজেরও কিছু আছে, আমার যেমন ভেহিকেল লোন আছে। তো ভেহিকেলটা হচ্ছে আপনার ব্যাংকের নামে কিন্তু বিআরটি তে রেজিস্ট্রি করা। এখন সামহাও যদি দেখা গেছে লোন ডিফল্ট হয়, সেক্ষেত্রে ব্যাংক চাইলে আমার ভেহিকেলটা তাদের পজিশনে নিতে পারে, বা সেটা বিক্রি করে তারা তাদের লোন মানে সেটেল করতে পারে। ওকে, নেক্সট আসি আমরা ডিসপোজাল অফ নন ব্যাংকিং অ্যাসেট। No banking company shall hold any immovable property, however acquired, except such as is required for its own use for any period exceeding 7 years from the acquisition thereof or from the commencement of this act, whichever is later. এখানে যে জিনিসটা বোঝাচ্ছে যে ব্যাংকগুলো, আমরা জেনারেলি ব্যাংকগুলোতে কি করি, তারা দেখে যে কোনো ইমুভেবল প্রপার্টি সে সে চাইলে, ব্যাংকগুলো চাইলে কিন্তু আপনার, আমরা তো ব্যাংকগুলো জেনারেলি পাবলিক মানি নিয়ে ডিল করে। তো পাবলিক মানি আপনাকে কি করতে হবে, অন ডিমান্ডে পরিশোধ করতে হবে। এখন ব্যাংক যদি আপনার পাবলিকের ডিপোজিট নিয়ে সে নিজে যদি দেখা গেছে যে অনেক রিয়েল এস্টেটের মানে অনেক হাই মানে লং টার্ম ইনভেস্টমেন্টে চলে গেছে, ঠিক আছে, যে সে একটা মানে কোনো 5 স্টার হোটেল সে অ্যাকোয়ার করলো, বা বিশাল 5 স্টোর বিল্ডিং সে অ্যাকোয়ার করলো, সেটা কিন্তু ব্যাংকগুলোকে সেকশন 10 করে না। কারণ আপনাকে পাবলিকের মানি অন ডিমান্ডে দিতে হবে। আর এই যে আপনি ফিক্সড অ্যাসেট অ্যাকোয়ার করলেন, সেগুলো কিন্তু চাইলেই সহজে লিকুইডেট করা যায় না। সেজন্য আমাকে সেকশন 10 বলছে যে আপনি শুধুমাত্র নিজের ওন ইউজ ব্যতীত, ব্যাংকগুলো বা ব্যাংকের প্রিন্সিপাল অফিস ব্রাঞ্চের যে ওন ইউজের জন্য যে সমস্ত অ্যাসেট গুলো আছে, ওন ইউজ ব্যতীত সে কোনো প্রকার ইমুভেবল প্রপার্টি অ্যাকোয়ার করতে পারবে না। যদি করে, সেটা বলছে 7 ইয়ার্স এর মধ্যে তাকে কি করতে হবে, মানে সে তার নিজের কন্ট্রোলে 7 ইয়ার্স এর বেশি রাখতে পারবে না। হাওয়েভার বাংলাদেশ ব্যাংক চাইলে আরো ফার্দার 5 ইয়ার্স পর্যন্ত তাকে টাইম এক্সটেন্ড করতে পারে। সেকশন 10টা বুঝা গেছে? স্যার আরেকটু যদি সামারি করতেন স্যার। আচ্ছা, এটা হচ্ছে আপনি কোনো প্রকার মানে ইমুভেবল প্রপার্টি, মানে আমি লং টার্ম কোনো ইনভেস্টমেন্ট বা যেটা আমি সহজে লিকুইডেট করে আমি সহজে ক্যাশে কনভার্ট করতে পারবো না, এমন কোনো অ্যাসেট আমি কি করতে পারবো না, হোল্ড করতে পারবো না, অ্যাকোয়ার করতে পারবো না, এক্সেপ্ট আমি ব্যাংক এবং তার ব্রাঞ্চের নিজের ব্যবহার ব্যতীত, ওন ইউজ ব্যতীত আমি কোনো অ্যাসেট অ্যাকোয়ার করতে পারবো না। যদি করি, বলা আছে যে আমি আমার নিজের পজিশনে, অ্যাকুইজিশনে নিজের পজিশনে সর্বোচ্চ 7 ইয়ার্স পর্যন্ত রাখতে পারবো। আমাকে অবশ্যই কি করতে হবে, এর মধ্যে ওই অ্যাসেটটা আমাকে ক্যাশে লিকুইডেট করে নিতে হবে। মানে আপনার সেকশন 10 সেটা অ্যালাউ করে না। আপনি পরবর্তীতে যদি বাংলাদেশ ব্যাংকের কাছে পারমিশন চান, বাংলাদেশ ব্যাংক আপনাকে সর্বোচ্চ 5 ইয়ার্স পর্যন্ত টাইম দিতে পারবে, যাতে করে আপনি আপনার এই যে মুভেবল প্রপার্টি যেগুলো আছে আপনার নিজের প্রয়োজন নেই, ব্যাংকের ডে টু ডে অ্যাক্টিভিটিস রানের জন্য প্রয়োজন নেই, সেই অ্যাসেট গুলো আপনি লিকুইডেট করে নিতে হবে। ওকে, 11 হচ্ছে প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ ম্যানেজিং এজেন্ট। এই যে আমরা যখন কোশ্চেন অ্যানালাইসিস করছিলাম, তখন কিন্তু 11 থেকে একটা কোশ্চেন পেয়েছিলাম যে ম্যানেজিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন আছে। এখানে বলছে যে নো ব্যাংকিং কোম্পানি শ্যাল এমপ্লয় অর বি ম্যানেজড বাই ম্যানেজিং এজেন্ট অর এমপ্লয় শ্যাল এমপ্লয় দ্য কন্ট্রি, মানে সে এমন কোনো ব্যক্তিকে সে এমপ্লয়মেন্ট দিতে পারবে না যে কিনা ইনসলভেন্ট, দেউলিয়া হিসেবে ডিক্লেয়ার হয়েছে। Who is insolvent at any time has been declared insolvent or has suspended payment, মানে তার পাওনা মওকুফ করে দেওয়া হয়েছে, বা কোনো কোর্টে কনভিক্টেড, দণ্ডিত হয়েছে, বা ক্রিমিনাল কোর্ট অফ এন অফেন্স, কোনো একটা অফেন্সের জন্য, কোনো একটা সে কি হয়েছে, ক্রিমিনাল কোর্টে দণ্ডিত হয়েছে। তাহলে এমন কোনো ব্যক্তিকে আমি এমপ্লয়মেন্ট দিতে পারবো না যে
ইনসলভেন্ট দেউলিয়া হিসেবে ডিক্লেয়ার হয়েছে বা তার পাওনা মওকুফ করে দেওয়া হয়েছে বা কনভিক্টেড কোনো একটা কোর্টে কোনো একটা অফেন্সের জন্য সে কনভিক্টেড হয়েছে। Anyone who receives his remuneration as or part of his remuneration takes the form of commission, তাইলে সে কি তার রিমিউনারেশনটা কমিশন বেসিসে বা প্রফিটের পার্শিয়াল প্রফিটের অংশ হিসেবে পায়, বা তাকে যে রিমিউনারেশনটা দেওয়া হয় সেটা বাংলাদেশ ব্যাংকের কাছে এক্সেসিভ মনে হয়। আমরা জেনারেলি যখন কোনো ব্যাংক বা এফআই এর ম্যানেজিং ডিরেক্টরকে আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট দেই, আমরা কিন্তু ব্যাংকের বোর্ডে তাকে যে রিমিউনারেশনটা অফার করা হয় বাংলাদেশ ব্যাংকের কাছে কিন্তু সেটা আপনার এনওসির জন্য পাঠানো লাগে। তো বাংলাদেশ ব্যাংকের কাছে যদি মনে হয় যে তার রিমিউনারেশনটা এক্সেসিভ, বাংলাদেশ ব্যাংক চাইলে কিন্তু তার রিমিউনারেশনের টা কমিয়ে দিতে পারে। দেন হচ্ছে নো ব্যাংকিং কোম্পানি শ্যাল বি ম্যানেজড বাই এনি পার্সন, এমন কোনো ব্যক্তি দ্বারা ম্যানেজ হবে না হু ইজ এ ডিরেক্টর অফ এনি আদার কোম্পানি নট বিং এ সাবসিডিয়ারি কোম্পানি অফ দ্য সেড ব্যাংকিং কোম্পানি, যে অন্য কোম্পানিতে ডিরেক্টর হিসেবে আছেন বা হু ইজ এঙ্গেজড ইন এনি আদার বিজনেস অর প্রফেশন, অন্য কোনো বিজনেস বা প্রফেশনে জড়িত আছে বা কোনো একটা কোম্পানির সাথে তার had a contract with the company for a period exceeding 5 years at one time, কোন একটা কোম্পানির সাথে তার 5 ইয়ার্স এর উপরে কন্ট্রাক্ট আছে, এমন কোনো ব্যক্তি দ্বারা কি হতে পারবে না, কোনো ব্যাংক কোম্পানি ম্যানেজ হতে পারবে না। স্যার ইনক্লুডিং নন এক্সিকিউটিভ ডিরেক্টর? না, আপনার এখানে হচ্ছে শ্যাল বি ম্যানেজড, আপনি যদি ব্যাংকের কাউকে, মানে নন এক্সিকিউটিভ ডিরেক্টর তো ডে টু ডে অ্যাক্টিভিটিস করতেছে না, সে চাইলে কিন্তু অন্য বিজনেসে করতে পারবে, অন্য কোনো কোম্পানির সাথে 5 বছরের কন্ট্রাক্টে থাকতে পারবে, অন্য কোম্পানিতে ডিরেক্টরে থাকতে পারবে। বাট আপনি যদি একটা ব্যাংকের ম্যানেজমেন্টে যারা আছেন, সে অন্য কোম্পানিতে ডাইরেক্টর হিসেবে আছে বা কোনো একটা কোম্পানির সাথে হয়তো 5 বছরের একটা কন্ট্রাক্ট আছে, তাকে আপনি কোম্পানি ম্যানেজমেন্টে নিতে পারবেন না। আচ্ছা স্যার, লিস্টেড এক্সিকিউটিভ, কোম্পানির যে নন এক্সিকিউটিভ ডিরেক্টরদের যে লিমিটেশন, যে সর্বোচ্চ সে এট এ টাইম 5টা কোম্পানিতে ডিরেক্টরশিপ নন এক্সিকিউটিভ হিসেবে থাকতে পারবে, এক্ষেত্রে সে যদি নন লিস্টেড কোম্পানিতে ডিরেক্টর হিসেবে থাকে, সেই ক্ষেত্রে কি সেটা কাউন্টে আসবে? না লিস্টেড কোম্পানিতে আপনি যেটা বলছেন এট এ টাইম 5টা কোম্পানিতে, সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, আপনি একটু মিক্স করে ফেলতেছেন। নন এক্সিকিউটিভ, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর? হ্যাঁ হ্যাঁ, নন এক্সিকিউটিভ ডাইরেক্টরে কিন্তু আপনি চাইলে 10টা কোম্পানিতে থাকেন, সমস্যা নাই, কিন্তু আপনি যদি একটা কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে থাকতে চান, আপনি সর্বোচ্চ অন্য 5টা লিস্টেড কোম্পানিতে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে পারবেন। ঠিক আছে, আর ওকে স্যার। নন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে আপনি ওখানে থাকেন, সমস্যা নেই, কিন্তু আপনি তাকে ব্যাংক কোম্পানিতে ডিরেক্টর করতে গেলে এই রুলস গুলো অ্যাপ্লিকেবল না। এই রুলস গুলো অ্যাপ্লিকেবল হচ্ছে যারা এক্সিকিউটিভ পজিশন ম্যানেজমেন্টে ডে টু ডে অ্যাক্টিভিটিসে যারা আছেন, যেমন সিইও হতে পারে, হেড অফ ফাইন্যান্স সিএফও হতে পারে, ঠিক আছে, টপ ম্যানেজমেন্টের বা ডিএমডি অনেক সময়, বা চিফ অপারেটিং অফিসার, তারা হতে পারে। যে অন্য কোম্পানিতে ডিরেক্টর হিসেবে আছে বা কোনো বিজনেস বা প্রফেশনে জড়িত আছে বা কোনো একটা কোম্পানির সাথে 5 বছরের কন্ট্রাক্ট আছে, তাদেরকে আমি আমার ব্যাংকের ম্যানেজমেন্টে নিতে পারবো না। বলা আছে ইফ এ পার্সন হোল্ডিং দ্য অফিস অফ এ চেয়ারম্যান ডিরেক্টর অর ম্যানেজার or chief executive officer has been adjudicated by any court to have infringed the provisions of any law and the Bangladesh Bank is satisfied that the contravention of such nature and that the association of such person is harmful to the interest of the banking company or its depositors, তাহলে এখানে দেখা গেছে যে যদি কোনো ব্যক্তি, মানে আপনি আহ কি আছে হোল্ডিং দ্য অফিস, ঠিক আছে, সে একটু ইনফ্রিজ, মানে আইনের কোনো ইনফ্রিজ মানে শর্ত সে সে যদি ভায়োলেট করে, ঠিক আছে, কোনো কোর্ট দ্বারা কি হয়েছে অ্যাডজুডিকেটেড দণ্ডিত হয়েছে, তাহলে সে যদি আইনে কোনো শর্ত বা প্রভিশন ভায়োলেট করে কোনো কোর্ট দ্বারা সেটা মানে অ্যাডজুডিকেটেড দণ্ডিত হয়, এবং বাংলাদেশ ব্যাংকের কাছে যদি মনে হয় যে এই যে কন্ট্রাভেনশনটা সেটা ডিপোজিটরদের ইন্টারেস্টের জন্য হার্মফুল, তাহলে ওই ব্যক্তি কি করতে পারবে না, কোম্পানির ম্যানেজমেন্টে থাকতে পারবে না। মানে আমি যদি অ্যাজ এ চেয়ারম্যান ডিরেক্টর বা ম্যানেজার বা সিইও হিসেবে আসি, যদি দেখা গেছে যে কোনো আমার জন্য ব্যাংকিং অ্যাক্ট বা বাংলাদেশ ব্যাংক টাইম টু টাইম যে ডিরেক্টিভ গুলো দিয়েছে, যে অ্যাপ্লিকেবল ল গুলো আছে, সেগুলো ভায়োলেট করেছি এবং সেটা কোনো কোর্ট দ্বারা কি অ্যাডজুডিকেটেড প্রমাণিত হয়েছে, এবং বাংলাদেশ ব্যাংকের কাছে যদি মনে হয়েছে যে
এই যে কন্ট্রাভেনশনটা, যে ভায়োলেশন গুলো করলাম, সেগুলো পাবলিক ইন্টারেস্টের জন্য হার্মফুল, তাহলে আমাকে কি করতে পারবে না, ওই ব্যাংক কোম্পানিতে আমি এই যে পজিশন গুলো কথা বললাম সেখানে থাকতে পারবো না। এনি অর্ডার মেড আন্ডার সাবসেকশন 2 মেড, বলা আছে সেই পারসন শ্যাল নট উইদাউট দ্য পারমিশন অফ দ্য বাংলাদেশ ব্যাংক। যখন সাবসেকশন 2 অনুযায়ী যদি কোনো অর্ডার দেওয়া হয়, বলা আছে যে ওই ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের প্রায়র পারমিশন ছাড়া, বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া সে টেক পার্ট ম্যানেজমেন্ট কোনো কি করতে পারে, অংশগ্রহণ করতে পারবে না, নট এক্সিডিং 5 years। যখন আপনার এগেইনস্টে এরকম কোনো আহ রায় দিল, মানে কোনো আপনাকে বলা হলো, যদি বাংলাদেশ ব্যাংক এই জাতীয় কোনো ডিরেকশন দিয়ে থাকে, ওদের পারমিশন ছাড়া, উইদাউট দ্য পারমিশন অফ দ্য বাংলাদেশ ব্যাংক, আপনি 5 বছর পর্যন্ত ম্যানেজমেন্ট কোনো পার্ট অংশগ্রহণ করতে পারবেন না। দেন 4 হচ্ছে অবশ্যই একটা আপনাকে রিপ্রেজেন্টেশন দেওয়ার, মানে বাংলা সবগুলো আইনেই পাবেন যে আপনাকে অবশ্যই একটা আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দিবে, যে আপনার এগেইনস্টে যেই ডিরেকশনটা দেওয়া হয়েছে, আপনার রিপ্রেজেন্টেশনটা আপনার, সেটা যদি কোনো স্টেটমেন্ট থাকে সেটা বাংলাদেশ ব্যাংকে সাবমিট করার। এরপরে আবার বলছে যে প্রোভাইডেড দ্যাট ইট শ্যাল নট বি নেসেসারি টু গিভ এনি সাচ অপরচুনিটি, যদি মনে হয় যে আপনাকে যে রিপ্রেজেন্টেশনের সুযোগটা দিছে এখানে যে ডিলেটা, যেটা পাবলিক ইন্টারেস্টের জন্য ডেট্রিমেন্টাল, ক্ষতিকারক হতে পারে, সেক্ষেত্রে ইট শ্যাল নট বি দ্য নেসেসারি, বাংলাদেশ ব্যাংক চাইলে সেটা নাও, এই অপরচুনিটি আপনাকে নাও দিতে পারে। এনি ডিসিশন অর অর্ডার অফ দ্য বাংলাদেশ ব্যাংক আন্ডার দিস সেকশন শ্যাল বি ফাইনাল, এই সেকশন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক যে ডিরেকশনটা দিবে সেটাই হবে ফাইনাল। তাহলে আমরা সেকশন 11-এ পেলাম হচ্ছে কি ম্যানেজিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কি কি রুলস রেগুলেশনস গুলো আছে। তাহলে আমরা যদি এই আইনের আমরা যদি মেইন যে থিমটা, মেসেজটা যদি আমরা বুঝতে পারি, এই রিলেটেড যে কোনো কেস আসুক আমরা পারবো ইনশাল্লাহ। দেন সেকশন 12 বলছে যে রেস্ট্রিকশনস অন রিমুভাল অফ রেকর্ডস এন্ড ডকুমেন্টস। এই যে সেকশন 12টা, এটা মূলত হচ্ছে ব্যাংকিং এর আপনার ইন্সপেকশনের জন্য। অনেক সময় ব্যাংক টাইম, বিভিন্ন সময় যে বাংলাদেশ ব্যাংকের থেকে ইন্সপেকশনে আসে, যদি কোনো রেকর্ড বা ডকুমেন্ট আপনি যদি সেটা প্রডিউস তাকে না দেখাতে পারেন, আপনাকে সেকশন 12 অনুযায়ী কিন্তু ওরা, এখানে রিলিভেন্ট সেকশন আছে, ফাইনস এফ পেনাল্টি আপনাকে ইম্পোজ করতে পারবে, যে আপনি বাংলাদেশ ব্যাংকের প্রায়র পারমিশন ছাড়া কি করতে পারবেন না, কোনো প্রকার রেকর্ড ডকুমেন্ট রিমুভ করতে পারবেন না, আইদার ফ্রম ইটস হেড অফিস অর এনি অফিস ব্রাঞ্চেস। আপনাকে যদি কোনো ডকুমেন্টস, ভাউচার্স আপনাকে যদি সেগুলো রিমুভ করতে হয়, অবশ্যই বাংলাদেশ ব্যাংক থেকে প্রায়র পারমিশন নিতে হবে। দেন আসেন সেকশন 13, মিনিমাম পেইড আপ ক্যাপিটাল এন্ড রিজার্ভস। এই সেকশনটাতে আপনার হচ্ছে একটা ব্যাংক কোম্পানির জন্য রিসেন্ট কিন্তু একটা চেঞ্জ আসছে, 15 জুন 2023 বিআরপিডির একটা সার্কুলার আমি এখানে বলে দিয়েছি। স্যার, তো প্লিজ। তো এক্ষেত্রে সেকশন 12 ভায়োলেট করলে তার শাস্তিটা কি হবে? শাস্তিটা দেখতে চাবেন? শাস্তিটা আছে হলো আপনার 106-এর পরে, এই যে 109, এখান থেকে আপনার এই সেকশনটাতে সবগুলো, যেমন আপনি যদি লাইসেন্স ছাড়া বিজনেস ব্যবসা ক্যারি করেন, সেক্ষেত্রে বলছে যে আপনাকে 7 years ইমপ্রাইজনমেন্ট, জেল দিতে পারে। দেন ফলস ইনফরমেশন রিটার্ন নেওয়ার সময় নিলে, আচ্ছা আমরা যেটা স্পেসিফিকলি যেটা বলছি, এই যে ইফ এ পার্সন ফেলস টু প্রডিউস এনি বুকস, অ্যাকাউন্টস এন্ড আদার ডকুমেন্ট অর টু ফার্নিশ, সেকশন 24, মানে ইন্সপেকশনের সময় সে যদি কোনো ডকুমেন্টস, বুকস দেখাতে সে ফেলিওর হয়, সেক্ষেত্রে বলছে ইট শ্যাল বি পানিশেবল উইথ এ ফাইন অফ টাকা 2000 টাকা অথবা 100 টাকা ফর এভরিডে। পার ডে আপনাকে 100 টাকা করে পেনাল্টি ফাইন করতে পারে, 2000 টাকা এট এ টাইম ফাইন করতে, ফাইন ইম্পোজ করতে পারে। ঠিক আছে, আমরা সেকশন 109 পড়লে আমরা ডিটেইলি প্রত্যেকটা সেকশনের পাশাপাশি পানিশমেন্ট গুলো জেনে নিব। তো এটা আপনার অবশ্যই ভ্যালু অ্যাড করবে। আপনি যদি কোনো, সে আপনার লাইসেন্স নিয়ে কোনো একটা কোশ্চেন আসলো, আপনি যদি পাশাপাশি এর পেনাল্টিটা কি সেটাও যদি মেনশন করতে পারেন, এবং কনফিডেন্ট যদি থাকেন যে আপনি যেটা বলতেছেন সেটা মানে সেকশন 109 থেকেই, তাহলে অবশ্যই এটা আপনার কোশ্চেনের যে অ্যাকসেপ্টেবিলিটি সেটা অবশ্যই বেশি হবে।
ওকে, আমরা সেকশন 13-এ যাই, মিনিমাম পেইড আপ ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভস। তাহলে সেকশন 13-এ বলছে আপনাকে অল অপারেটিং ব্যাংক কোম্পানিজ ইন বাংলাদেশ ফ্রম টাইম টু টাইম শ্যাল বি প্রিজার্ভ দ্য ক্যাপিটাল ইন স্পেসিফাইড অ্যামাউন্ট রেট অ্যান্ড ওয়েজ। বাংলাদেশ ব্যাংক আপনাকে যেভাবে যে উপায়, অনেক সময় বাংলাদেশ ব্যাংক বলে যে আপনাকে আনইনকাম্বারেড অ্যাপ্রুভড, আপনার টাকাটা দায় মুক্ত হতে হবে। যে আপনি কোনো একটা ব্যাংকে আপনি এসএলআর টাকা রাখলেন, ওইখানে তার এগেনস্টে এসওডি নেওয়া আছে, মানে কোনো লিয়েন রেখে আপনি কি করছেন, এফডি এর এগেনস্টে লিয়েন রেখে কোনো লোন নিয়েছেন, ল্যাড নিয়েছেন, তো ওই কিন্তু টাকাটা আপনার দায়যুক্ত হলো না। এখানে বলছে আপনাকে ওয়ে, মানে আপনাকে বাংলাদেশ ব্যাংক যে অ্যামাউন্ট রেট এবং ওয়েতে আপনাকে প্রেসক্রাইব করবে, ডিরেক্ট করবে, আপনাকে সেভাবেই ক্যাপিটাল, সিআরআর, এসএলআর আমাকে মেনটেন করতে হবে। বিআরপিটি যে লেটেস্ট। স্যার এখানে সার্কুলার নাম্বার বলতে কোনটাকে বোঝায়? অনেক সময় অনেকে দেখি কোশ্চেনে যে সার্কুলার নং এত এইভাবে মেনশন করে, এখানে সার্কুলার নাম্বার বলতে কোনটাকে মিন করে? আচ্ছা, এখানে হচ্ছে আমরা যখন আমি আপনাদেরকে, আমার কাছে 2017 থেকে 2017 না, সরি 19 থেকে 2023 পর্যন্ত যত বিআরপিডি সার্কুলার বাংলাদেশ ব্যাংক থেকে আসছে, যত অফসেট সুপারভিশন থেকে যত সার্কুলার আসছে, মনিটারি পলিসি, ডিএফএম থেকে যত সার্কুলার গুলো আছে, আমি এগুলো এক জায়গায় আর্কাইভ করছি। তো এখানে হচ্ছে আপনাকে যেমন বিআরপিডি সার্কুলার নাম্বার 1, সার্কুলার 2 অনেকগুলো আছে, এটা হচ্ছে ওই চিঠি রেফারেন্স নাম্বার কবে আসছে, সেটা হচ্ছে 15 জুনে আসছে, ঠিক আছে। আর পাশাপাশি ওয়েবসাইটে আপনারা সার্কুলার নাম্বার রিলিভেন্ট পাবেন প্রত্যেক মানে যখন আসে দেখবেন যে এখন 17, 18 আসছে, তো তার আগে 16, 17 বিভিন্ন ডেটে কিন্তু বিভিন্ন ইস্যুতে সার্কুলার গুলো আসছে। স্যার সার্কুলারের একটা সূত্র থাকে, ওই রেফারেন্স যে বাম সাইডে, ডান সাইডে তারিখ থাকে, বাম সাইডে সূত্র থাকে, ওইটা ওইখানেই সার্কুলার রেফারেন্স নাম্বারটা বলে স্যার। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে লেটার, বুঝছেন, সার্কুলার যখন লেটার তখন একটা রেফারেন্স থাকে, আর অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র বিআরপিডি সার্কুলার নাম্বার 2 ডেটেড অন অ্যাপ্রুভ, ঠিক আছে। জি আমরা স্যার। দেখি, আমরা রিসেন্ট একটা দেখি তাহলে কি আছে, 2023-এরই দেখি। এটা দেখা যাচ্ছে। না ইয়েস হ্যাঁ স্যার। জি জি স্যার। হ্যাঁ, এখানে বলছে কি বিআরপিডি সার্কুলার নাম্বার 15 কবে আসছে, 2 আগস্ট 2023-এ আসছে, কি নিয়ে, ঠিক আছে। এখানে শুধুমাত্র আমি ওইখানে যেটা দেখছি এটা কিন্তু বিআরপিডি সার্কুলার লেটার, মানে চিঠি আকারে আসছিল এটা, আর এগুলো হচ্ছে সার্কুলার আকারে আসছে। তো এখানে হচ্ছে আপনি ওই যে ঋণ ডকুমেন্টে মূলত হচ্ছে আপনার এখন যে বলছে যে মানে কি বলে আঙ্গুলের ছাপ নিতে, ওই রিলেটেড একটা কোশ্চেন আসছে। তা আমরা এটা যদি আপনাদের সার্কুলার গুলো আপনারা দেখেন, এখানে মূলত হচ্ছে এখন ওই যে যে ডকুমেন্ট গুলো, চার্জ ডকুমেন্ট যেগুলো আছে ব্যাংকের, ওই চার্জ ডকুমেন্ট গুলোতে বলছে যে আপনাকে এখন আহ যেই কাজ আছে তার আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য বলছিল। এখানে এই রিলেটেড ওই সার্কুলারটা ছিল। এরপরে এখানে যে সার্কুলারটা আসছে 14 নম্বর যে সার্কুলার, এখানে বলছে এটা আসছে জুলাই মাসে। এই যে ব্যাংকিং অ্যাক্টে যে চেঞ্জেসটা আসছে 15/10, এটার বলছে তার কমপ্লায়েন্স নিয়ে। তো আপনার হচ্ছে আমরা তো এক চেঞ্জেস আসছে, পাশাপাশি ব্যাংকগুলোর জন্য সমস্ত ব্যাংকে সিইওদের বরাবর এই সার্কুলারটা ইস্যু করে বলছে যে এখানে আপনার 3 জন, এই যে আমি আজকে যেটা ক্লাসে পড়াবো, কোনো একটা সিঙ্গেল ফ্যামিলি থেকে 3 জনের অধিক মানে ব্যক্তি কি করতে পারবে না, ব্যাংকের পরিচালক পদে থাকতে পারবে না। তা আপনাদের কিন্তু এটা কেসটা আপনারা বেসিক জিনিসটা জানলে কিন্তু মানে আপনারা আনসারটা দিতে পারবেন। আমরা যখন এই ব্যাংক অ্যাক্টের 15 সেকশন 15টা করব, তার 7 মানে 10 উপধারা আমরা বলবো যে কোন একটা সিঙ্গেল ফ্যামিলি থেকে, আগে যেটা ছিল 4 জন, ঠিক আছে, একটা ব্যাংকে ডিরেক্টর হিসেবে একটা সিঙ্গেল ফ্যামিলি থেকে 4 জন থাকতে পারতো। এখন নতুন ব্যাংকিং অ্যাক্ট 2023-তে যে অ্যামেন্ডমেন্টটা আসছে সেখানে বলছে 3 জন, এখন সর্বোচ্চ 3 জন কোন একটা সিঙ্গেল ফ্যামিলি থেকে ডিরেক্টর থাকতে পারবে। ওকে, আমরা আসি এখানে। এখানে যে বলছে যে সর্বশেষ 15 জুন 2023-এ যে একটা ব্যাংকের মিনিমাম পেইড আপ ক্যাপিটাল এবং রিজার্ভ হবে কত, 500 crore। আবার বলি, একটা ব্যাংকের মিনিমাম পেইড আপ ক্যাপিটাল কত মেনটেন করতে হবে, লেটেস্ট 500 কোটি
টাকা, 500 crore। আর এখন রিসেন্টলি এটা কিন্তু আপনাদের অ্যাক্টে নাই, আমি জাস্ট অ্যাড করছি, সেটা হচ্ছে ডিজিটাল ব্যাংক, যেটা আমাদের রিসেন্ট যেই ডিসকাসড ইস্যু, এটা কিন্তু আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ডিজিটাল ব্যাংক নিয়ে যে সার্কুলারটা আসছে, সেই সার্কুলারটা আমি আপনাদেরকে দিব। ডিজিটাল ব্যাংকের অনুযায়ী আপনার মিনিমাম পেইড আপ ক্যাপিটাল থাকতে হয় 125 কোটি টাকা, 125 crore। আমার হচ্ছে অন্য ডিজিটাল ব্যাংক মানে আদার যে কনভেনশনাল ইসলামী ব্যাংক যেগুলো আছে, 500 করে আমাকে মিনিমাম পেইড আপ ক্যাপিটাল রাখতে হবে। আর ডিজিটাল ব্যাংকের ক্ষেত্রে 124 crore। তো এখানে বলছে যদি এই যে পরবর্তী যে লাইনগুলো, সেগুলো হচ্ছে মূলত ব্যাংকিং অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের 1991 আগেই। এখানে বলছে যে আপনাদের যদি কোনো ক্যাপিটাল শর্টফল থাকে, সেটা আপনি কি করবেন, ফরেন ব্যাংকের ক্ষেত্রে কিভাবে ক্যাপিটাল শর্টফলটা মিট আপ করবেন, যদি আপনার ক্যাপিটাল ফার্দার বাড়াইতে হয়, এই 500 কোটি মেলাতে হলে, তাহলে আপনার যদি মেমোরান্ডামে চেঞ্জ করা লাগে চেঞ্জ করবেন, মার্জার অ্যাকুইজিশনের মাধ্যমে যদি ফান্ড বাড়ানো যায় সেটা করবেন। এই করে আমাকে কি করতে হবে, বাংলাদেশ ব্যাংক টাইম টু টাইম আমাকে যে ডিরেক্টিভের মাধ্যমে যে পেড আপ ক্যাপিটালটা মেনটেন করতে বলবে, আমাকে সেটা মেনটেন করতে হবে অ্যাজ পার সেকশন 13। সেকশন 14 এ হচ্ছে আমি যখন একটা ব্যাংকের মিনিমাম যেই অথরাইজড ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল এবং সাবস্ক্রাইবের ক্ষেত্রে কি রেশিওটা আমাকে মেনটেন করতে হয়, সেটা আমাকে সেকশন 14 এ বলে দিয়েছে যে no banking company except new and special bank shall commence its business that its subscribed capital shall not be less than one half of the authorized capital। আবার বলি, সাবস্ক্রাইব ক্যাপিটাল আপনার অথরাইজড ক্যাপিটালের মানে ওয়ান হাফ, মানে অর্ধেকের চেয়ে কম হতে পারবে না। সে আপনার অথরাইজ ক্যাপিটাল যদি হয় 2000 কোটি টাকা, আপনার সাবস্ক্রাইব ক্যাপিটাল অবশ্যই হতে হবে কত, 1000 কোটি টাকা। 1000 কোটি। ওকে, তাহলে ফার্স্ট ওয়ানটা আমরা বুঝলাম, আমার অথরাইজ ক্যাপিটাল 2000 হলে আমার সাবস্ক্রাইব ক্যাপিটাল হবে 1000 কোটি। সেকেন্ড যে কন্ডিশনটা বলছে যে দ্যাট ইটস পেইড আপ ক্যাপিটাল শ্যাল নট বি লেস দেন ওয়ান হাফ অফ দ্য সাবস্ক্রাইব ক্যাপিটাল। তাহলে আমাদের এই যে সাবস্ক্রাইব ক্যাপিটাল 1000 কোটি টাকা বললাম, তাহলে পেইড আপ ক্যাপিটাল কি হতে পারবে, কত হইতে হবে, shall not be less than one half। তাহলে পেইড আপ ক্যাপিটাল হতে হবে আমাকে মিনিমাম 500 crore। অথরাইজ ক্যাপিটাল যদি আমার 2000 কোটি টাকা হয়, আমার সাবস্ক্রাইব ক্যাপিটাল হবে 1000 কোটি টাকা। সাবস্ক্রাইব ক্যাপিটাল যদি 1000 কোটি টাকা হয়, আমার পেইড আপ ক্যাপিটাল হবে মিনিমাম 500 কোটি টাকা। মানে স্যার ওই অথরাইজের হাফ হচ্ছে সাবস্ক্রাইব বা তার বেশি হতে হবে, আবার সাবস্ক্রাইবের হাফ হচ্ছে পেড আপ বা তার বেশি হতে হবে। বেশি হতে হবে, হ্যাঁ। এরপরে আসেন সিটা হচ্ছে দ্যাট ইফ দ্য ক্যাপিটাল ইজ ইনক্রিজড, যদি আপনার অথরাইজ ক্যাপিটাল 3000 কোটি টাকা হয়, it complies with the conditions of the prescribed clause 1 and B। আপনার ক্যাপিটাল যদি বাড়ানো হয়, কিন্তু আপনাকে 1 এবং B এর যে কন্ডিশন, সেটা আপনাকে কমপ্লাই করতে হবে। তাহলে আমার অথরাইজ ক্যাপিটাল যদি আমি 3000 কোটি টাকা হয়, তখন আমাকে কি করতে হবে, যদি ক্যাপিটাল আমি বাড়ানো, আমাকে সাবস্ক্রাইব ক্যাপিটাল করতে হবে মিনিমাম 1500 কোটি টাকা। ঠিক আছে, সাবস্ক্রাইব ক্যাপিটাল 1500 কোটি টাকা হলে আমার পেড আপ ক্যাপিটাল মিনিমাম 750 কোটি টাকা হতে হবে। মানে আপনি যদি ক্যাপিটাল বাড়ানো, আপনাকে এ এবং বি কমপ্লাই করতে, যে রেশিও সেটা আমাকে কমপ্লাই করতে হবে। বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে, দ্যাট capital consists of ordinary shares only, voting right of any one shareholder। এখানে যে জিনিসটা ভোটিং রাইটের ক্ষেত্রে, যে শুধুমাত্র গভর্নমেন্ট ব্যতীত বলছে যে কোনো ইন্ডিভিজুয়াল ডাজ নট এক্সিড 5% অফ দ্য টোটাল ভোটিং রাইটস অফ দ্য শেয়ার হোল্ডার হতে পারবে না। দেন রেগুলেশন নাম্বার 15, ইলেকশন অফ নিউ ডাইরেক্টরস। এখানে প্লিজ, ওইখানে যে নিউ ব্যাংক বলতে স্যার আমরা নর্মালি কোনো সময় আছে যে এত সময় পর বুঝলো যে সেটা সময়ের ভিতরে থাকে নিউ ব্যাংক বুঝবো? না, যেমন কোনো নতুন কোম্পানি একটা মাত্র ইনকর্পোরেটেড হচ্ছে, তাদের জন্য এই রুলসটা অ্যাপ্লিকেবল না। তারা যখন ইনকর্পোরেটেড পরে, তাদের একটা মানে আপনি মিনিমাম টাইম না, যেমন নতুন ইনকর্পোরেটের সময় এগুলো অ্যাপ্লিকেবল না, ইনকর্পোরেট হয়ে গেল, হওয়ার পরে তাকে এই রেশিও গুলো মেনটেন করতে হবে, 5% উপর রাখতে পারবে না। ঠিক আছে, okay. Then election of new directors. Bangladesh Bank may by order require any banking company except new and specialist to call a general meeting of the company within 2 months from the date of the order। তাহলে বাংলাদেশ ব্যাংক সেকশন 15 অনুযায়ী আপনাকে ডিরেকশন দিতে পারবে কি করতে হবে, আপনি জেনারেল মিটিং কল করে টু অ্যাপয়েন্ট নিউ ডাইরেক্টরস, নতুন ডাইরেক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাকে ডিরেকশন দিতে পারে।
every director elected under subsection 1 shall hold office until the date up to which his predecessor would have held office. তাহলে মানে এই সেকশন অনুযায়ী যে ডিরেক্টর অ্যাপয়েন্ট হবে তিনি নতুন কোনো ইলেকশন না হওয়া পর্যন্ত তার প্রিডিসেসররা যতদিন অফিস করে হোল্ড করছেন তিনিও ততদিন অফিস হোল্ড করবেন। দেন সাব রেগুলেশন 3 বলছে any election duly held under this section shall not be called in question. তাহলে এই সেকশন অনুযায়ী যদি কোনো ইলেকশন হয়ে থাকে ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য পরবর্তীতে কোনো সেই ইলেকশনের এগেইনস্টে কোনো কোশ্চেন করা যাবে না। বাংলাদেশ ব্যাংক এখানে যে সাব রেগুলেশন 4 যেটা বলছে যদি ম্যানেজিং ডিরেক্টর বা সিইও অ্যাপয়েন্টমেন্ট এবং রিমুভালের ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, বাংলাদেশ ব্যাংক থেকে প্রায়র পারমিশন নিতে হবে। আমি আগে যেটা বলছিলাম যে কোনো ব্যাংক কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর বা সিইও অ্যাপয়েন্টমেন্ট এবং রিমুভাল দুইটা ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন নিতে হয়। দেন আসেন যে চেঞ্জেস গুলা ব্যাংকিং কোম্পানিজ অ্যামেন্ডমেন্ট 2023 তে যে চেঞ্জেস গুলো আসছে 15 গট সাব রেগুলেশন 10 যেটা বলছিলাম নাম্বার অফ ডিরেক্টরস ফ্রম সেম ফ্যামিলি থেকে ম্যাক্সিমাম 3 directors of a bank can be from the same family. Earlier it was 4. Amendment 2023. Second যে চেঞ্জেসটা আসছে banks have maximum 20 directors out of which at least 3 shall be independent directors. এইটা দিয়ে কিন্তু আপনাদের কেস আসতে পারে। আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যখন কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্সে পড়েছিলাম তখন ডিরেক্টরের কতজন হতে হয় ইন্ডিপেন্ডেন্ট? স্যার 1/5। তা এখন ব্যাংকের ক্ষেত্রে বলছে যে আপনার সর্বোচ্চ 20 জন। আমরা কিন্তু ওখানে যখন পড়ছিলাম আপনার লিস্টেডে 5 থেকে 20, ঠিক আছে মনে আছে? জি স্যার। ওকে, 5 থেকে 20 এবং তার 1/5 হবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। আর এখানে যেটা বলছে আপনার 20 জন ডিরেক্টর এবং অ্যাটলিস্ট 3 জন হতে হবে কি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস। তাহলে যদি কোনো কেস আসে যে লিস্টেড কোন এবিসি ইজ এ লিস্টেড মানে কোন ব্যাংক যেটা লিস্টেড কোম্পানি সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে লিস্টিং রেগুলেশনের 1/5 মানতে হবে এবং ব্যাংকিং এর যে বলছে শ্যাল বি 3 মানে মিনিমাম যে 3 জন হতে হবে আমরা সেটাও কমপ্লাই করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে স্যার প্লিজ। সেম জায়গাটাতে যদি লিস্টেড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হয় সেই ক্ষেত্রে এটার লিমিট ইয়াটা কত হবে, মিনিমাম ম্যাক্সিমাম? লাইফ ইন্স্যুরেন্স হলে ইন্স্যুরেন্স অ্যাক্ট অনুযায়ী আমাকে হচ্ছে প্রথম হচ্ছে লিস্টেডের জন্য আমাকে 5 থেকে 20 এবং 1/5 হবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ঠিক আছে? আর ইন্স্যুরেন্স অ্যাক্ট অনুযায়ী আপনার ইন্স্যুরেন্স অ্যাক্টের প্রেজেন্টলি আমার মনে নাই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কতজন হতে হবে। আমরা যখন ইন্স্যুরেন্স অ্যাক্ট করব তখন আমি আপনাদের সাথে কেসটা শেয়ার করব, ঠিক আছে? বাট লিস্টিং রেগুলেশনে যে সেটা আমাকে মানতে হবে। দেন 15 ডাবল ক যেটা টেনর ডিরেক্টরের টেনর নিয়ে যে চেঞ্জেসটা আসছে আগে একজন ডিরেক্টর ব্যাংক কোম্পানিতে আপনার সর্বোচ্চ 9 ইয়ার্স পর্যন্ত থাকতে পারতেন মানে 3 বছরের জন্য 3 টার্ম। এখন মানে লেটেস্ট সর্বশেষ চেঞ্জেস হচ্ছে আমি এখন একটা ব্যাংক কোম্পানিতে ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট হলে সর্বোচ্চ 12 বছর পর্যন্ত কনজিকিউটিভ কি করতে হবে 4 টার্ম পর্যন্ত ডিরেক্টর হিসেবে থাকা যাবে। দেন হচ্ছে 12 বছর পরে স্যার বলছে এটা প্লিজ সরি স্যার, এটা তো হচ্ছে 3 বছর থাকার পর আবার 3 বছর গ্যাপ দেওয়ার পর আবার 3 বছর এরকম না স্যার? না টোটাল এইভাবে 12 বছর থাকতে পারবো নাকি একটা না স্যার? একটানা 12 বছর কনজিকিউটিভ। আপনি চাইলে 3 বছর পর পর রিঅ্যাপয়েন্টমেন্ট, আপনি তো এজিএম এ রিঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছেন ডিরেক্টরের আপনার টেনর শেষ হলে আপনি বোর্ডে ইলেক্টেড হচ্ছেন 3 বছর এট এ টাইম হলো, এরপর আপনি সর্বোচ্চ 4 টার্ম পর্যন্ত থেকে 12 বছর একটানা আপনি থাকতে পারবেন। আগে ছিল 9 বছর, ঠিক আছে? যদি আপনাদের কেস আসে যে কোন একজন ডিরেক্টর যে এত বছর মানে অনেক সময় কনফিউজিং কিছু কেস দিয়ে দেয় বুঝছেন, তা আপনাকে এখন বেসিক জিনিসটা হচ্ছে আপনি 3 বছরের জন্য অ্যাপয়েন্টমেন্ট হলেন, আপনি 12 বছর পর্যন্ত একটা ডিরেক্টর থাকলেন, আপনাকে কেউ কোনো কোশ্চেন করতে পারবে না, আপনি 12 বছর পর্যন্ত একটা ডাইরেক্টর হিসেবে থাকতে পারবেন। যদি তাকে আবার রিঅ্যাপয়েন্টেড করা লাগে অবশ্যই 3 ইয়ার্স এর একটা গ্যাপ থাকতে হবে। বুঝা গেছে? ইফ এ ডাইরেক্টর স্যার রিমেন পরেরটা একটু বুঝলেন স্যার? স্যার এটা 3 বছরের স্যার যে বলছেন 12 বছর পর যদি আবার রিঅপেন্ট করা হয় তখন স্যার আবার 3 বছর গ্যাপ দেওয়ার পর আবার হতে পারবে? হ্যাঁ,
মানে আমি এট এ টাইম 12 বছর পর্যন্ত ডিরেক্টর থাকলাম, এরপরে আমাকে যদি আবার রিঅ্যাপয়েন্ট করতে চায় তাহলে 3 বছরের একটা টার্ম গ্যাপ দিতে হবে। থ্যাংক ইউ। দেন হচ্ছে আবার পুনরায় সে রিঅ্যাপয়েন্ট হতে পারবে। দেন বলছে ইফ এ ডাইরেক্টর রিমেন্স অ্যাব্রোড, এটা নতুন অ্যাড করছে, আপনি চাইলে অল্টারনেট ডিরেক্টর অ্যাপয়েন্ট করতে পারেন। যেমন ডিরেক্টর যদি কনজিকিউটিভ 3 মান্থ যদি দেশের বাইরে থাকেন, অ্যাব্রোডে অবস্থান করেন, সেক্ষেত্রে বোর্ড চাইলে কি করতে পারে, ক্যান অ্যাপয়েন্ট অল্টারনেট ডাইরেক্টর ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ 3 মান্থস। তাহলে আমরা এই যে দুইটা চেঞ্জেস যেটা আমি সামারি করে দিলাম, এটা এই রিলেটেড যদি কোনো কেস আসে আপনারা আশা করি পারবেন। সেম ফ্যামিলি থেকে কয়জন? 3 জন। আমার ডিরেক্টর হতে হবে ম্যাক্সিমাম 20 জন, ইন্ডিপেন্ডেন্ট তার মধ্যে 3 জন। টেনর হতে হবে 3 টার্মের, আমি সর্বোচ্চ 12 বছর পর্যন্ত কনজিকিউটিভলি থাকতে পারবো, রিঅ্যাপয়েন্ট হতে পারবো একটা টেনর গ্যাপ দিয়ে। দেন অল্টারনেট ডাইরেক্টর অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আপনি 3 মাস কনজিকিউটিভলি যদি কেউ বাইরে অবস্থান করে সেক্ষেত্রে বোর্ড চাইলে অল্টারনেট ডাইরেক্টর অ্যাপয়েন্ট করতে পারে। কারণ আমরা কোম্পানি সেক্টর অনুযায়ী জানি কি, যদি কেউ পরপর 3টা কনজিকিউটিভ বোর্ড মিটিং সে মিস করে তাহলে অনেক সময় ডাইরেক্টরের পোস্ট ভ্যাকেন্ট হয়ে যেতে পারে। সেজন্য চাইলে বোর্ড অল্টারনেট ডিরেক্টর অ্যাপয়েন্ট করতে পারো, যাতে করে মানে ইন দ্য মিন টাইম যদি যে ডিরেক্টর বাইরে অবস্থান করছেন সে ফেরত, মানে তার পোস্ট অনেক সময় ভ্যাকেন্ট হয় না। সেকশন 17-এ বলছে, এই যে আবার আসেন, কি কি সার্কামস্টেন্সে একজন ডিরেক্টরের পোস্ট ভ্যাকেন্ট হতে পারে। If a director of a banking company fails to pay advances or loans accepted by him or installments or interest on that advances or loans, তাহলে 17-এ বলছে কি, যদি কোনো মানে কোনো ডিরেক্টর লোন নিয়ে থাকে, তার কোনো ইনস্টলমেন্ট বা ইন্টারেস্ট দিতে সে যদি ফেলিওর হয়, বা সে কোথাও সিকিউরিটি হিসেবে দিয়েছে, সেখানে পে দ্য মানি ইজ বাউন্ড টু পে সিকিউরিটি, সেখানে যদি পেমেন্ট ফেলিওর হয়, বা অ্যাকমপ্লিশ এনি ডিউটি to be accomplished by him and the responsibility which he has been taken on in writing, বা সে লিখিতভাবে কোনো রেসপন্সিবিলিটি সে কি করবে, অ্যাকমপ্লিশ করবে বলে লিখিতভাবে কি আহ মানে প্রতিজ্ঞা করেছে, দেন হচ্ছে এবং তা ফুলফিল করতে সে যদি ফেলিওর হয় তাহলে তার পোস্ট ভ্যাকেন্ট হতে পারে। তাহলে আমরা 3টা সার্কামস্টেন্স বললাম, সে যদি কোনো লোন নিয়ে থাকে, তার লোনের ইনস্টলমেন্ট বা ইন্টারেস্ট দিতে ফেলিওর হলো, সে কোথাও সিকিউরিটি দিল সেখানে ফেলিওর হলো, কোনো রেসপন্সিবিলিটি সে অ্যাকমপ্লিশ করবে বলে লিখিতভাবে সেটা যদি সে ফেলিওর হয়, however the said banking company gives him order through a notice by the Bangladesh Bank, তাহলে সে যদি লোনের ইনস্টলমেন্ট দিতে বা ইন্টারেস্ট দিতে সে যদি ফেলিওর হয়, এখানে বলছে যে ওই ব্যাংক কোম্পানি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কি ওই ডিরেক্টরকে নোটিশ সার্ভ করে টু পে দ্য সেড অ্যাডভান্স, লোন পরিশোধের জন্য, বা সে যে ডিউটিটা অ্যাকমপ্লিশ করবে বলেছে সেটা করার জন্য, এবং হি ফেলস টু অ্যাকমপ্লিশ, সে যদি সেটা পরবর্তী 2 মাসের মধ্যে সে যদি ওই লোনের ইনস্টলমেন্ট দিতে ফেলিওর বা ডিউটি অ্যাকমপ্লিশমেন্ট যদি ফেলিওর হয়, তাহলে তার পোস্ট ভ্যাকেন্ট হয়ে যাবে। whoever has received a notice বলছে মে উইথিন 30 days ফ্রম দ্য নোটিস, তাকে 30 days এর মধ্যে তার যদি কোনো স্টেটমেন্ট থাকে সেটা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে, এবং তার একটা কপি দেওয়ার যে ব্যাংক কোম্পানি তাকে নোটিশ ইস্যু করছে তাকেও প্রোভাইড করতে হবে। তাহলে এই যে পরবর্তী দুটার সামারি সেটা আমরা বুঝতে পারছি। এখানে বলছে যে আমি যে ব্যাংক কোম্পানিতে ডিরেক্টর হিসেবে আছি, সেই কোম্পানি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আপনাকে নোটিশ সার্ভ করলো, কি জন্য, আপনি লোনের কোনো ইনস্টলমেন্ট বা ইন্টারেস্ট দিতে ফেলিওর হয়েছেন বা কোনো ডিউটি অ্যাকমপ্লিশমেন্টে ফেলিওর হয়েছে। তো নোটিশ দেওয়ার পরে আপনাকে বলছে যে উইথিন 2 মান্থের মধ্যে আপনাকে সেটা কমপ্লাই করতে হবে। যদি অনেক ক্ষেত্রে বলছে যে সাব রেগুলেশন 1 অনুযায়ী যে কমপ্লাই করতে না পারেন, আপনাকে এই নোটিশ পাওয়ার 30 ডেজ এর মধ্যে আপনাকে ওই নোটিশের জবাব আপনাকে বাংলাদেশ ব্যাংকে পাঠাইতে হবে, এবং যে ব্যাংক কোম্পানি নোটিশ ইস্যু করছে তাকেও একটা কপিতে জবাবে কপি দিতে হবে। এক্ষেত্রে বলছে বাংলাদেশ ব্যাংক যে ডিসিশনটা নিবে সেটাই হবে শ্যাল বি ফাইনাল। স্যার তাহলে এটা হচ্ছে, স্যার এটা হচ্ছে 2 মাসের মধ্যে যদি সে না পারে, দেন ওই 2 মাসের পর আবার 1 মাসের মধ্যে তাকে কেন পারে নাই সে এটা জবাব দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এরপর স্যার এরপরে ওই 1 মাস পরে তার ডিরেক্টর পদটা বাতিল হবে না স্যার? হ্যাঁ, তার ডিরেক্টর পোস্ট আসলে বেসিক্যালি ওই 2 মাস পরে, যেমন ইন দ্য কেস অফিস অফ দ্য ডিরেক্টর শ্যাল বি ভ্যাকেন্ট বিগিনিং ফ্রম দ্য এক্সপায়ারি অফ দ্য সেট টার্ম, মানে এখানে যে 2 মাসের তাকে যে টাইম লাইন, সেই টাইম লাইনের পরে কিন্তু তার এক্সপায়ারি, মানে ডিরেক্টর সে আর
ওই ওই ব্যাংক কোম্পানিতে ডিরেক্টর হিসেবে দাবি করতে পারবে না, তার পোস্টটা ভ্যাকেন্ট হয়ে যাবে। স্যার এখন যদি স্যার ওই 2 মাসের পরে 1 মাসের মধ্যে সে যদি স্যার কোনো মানে মানে যে ভ্যালিড কোনো রিজন থাকে, হ্যাঁ হ্যাঁ ভ্যালিড কোনো যদি স্যার সেই সলিউশন দিতে পারে দেন কি তার পদটা ফিরে পাবে স্যার? এক্ষেত্রে যে বলছে যে দ্য ডিসিশন অফ দ্য বাংলাদেশ ব্যাংক, এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে ডিসিশনটা নিবে সেটাই হবে শ্যাল বি ফাইনাল। আচ্ছা আচ্ছা সে যদি, হ্যাঁ, এখানে যদি লোনের ইনস্টলমেন্ট মানে মোট কথা আমরা ব্যাংকের ডিরেক্টর হতে গেলে কিন্তু কেউ, যাদের লোন ওভার ডিউ আছে, সিআইবি এর অবস্থা ভালো না, তারা কিন্তু ব্যাংকের ডিরেক্টর হতে পারে না। ওকে, সেকশন 19 হচ্ছে রেস্ট্রিকশনস অন কমিশন অফ সেল অফ শেয়ারস ব্রোকারেজ এন্ড ডিসকাউন্টস। এখানে হচ্ছে আপনি ব্যাংকের শেয়ার বিক্রির ক্ষেত্রে ব্রোকারেজ কমিশন বা ডিসকাউন্ট হিসেবে বলছে 2.5% অফ দ্য পেড আপ ভ্যালু, ওই শেয়ারের 2.5%-এর বেশি আপনি কমিশন আকারে দিতে পারবেন না। আপনাকে সেকশন 19 সেই রেস্ট্রিকশন ইম্পোজ করছে। আর যদি কোনো আনপেড ক্যাপিটাল থাকে তার উপর কোনো চার্জ ক্রিয়েশন করতে পারবেন না, সেটা করলে হবে, সেটা ইনভ্যালিড হবে। তারপর 21 হচ্ছে আপনি ফ্লোটিং চার্জ, যদি দেখা গেছে যে বাংলাদেশ ব্যাংক লিখিতভাবে যদি আপনাকে সার্টিফাই না করে, আপনি যদি কোনো চার্জ ক্রিয়েশন করলে সেটা ইনভ্যালিড হবে। যদি কোনো ব্যাংক কোম্পানি এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, আপনাকে 90 days এর মধ্যে বলছে ইট শ্যাল অ্যাপিল টু দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের কাছে আপিল করতে পারবে, এক্ষেত্রে যে ডিসিশনটা নেবে সেটাই হবে ফাইনাল। আর সেকশন 22 হচ্ছে ডিভিডেন্ড পেমেন্টের ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশনস আছে। ডিভিডেন্ডের আমরা লেটেস্ট যে সার্কুলার সেখানে আমি বলেছি আপনার সর্বোচ্চ একটা ব্যাংক কোম্পানি 17.5%, 17.5% ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে এবং ম্যাক্সিমাম 35% ডিভিডেন্ড দিতে পারবে। তাহলে আপনার কাছে যদি কোনো কেস দেওয়া হয় সেক্ষেত্রে আপনি আনসার দিতে হবে যে আমি সর্বোচ্চ 35% পর্যন্ত ডিভিডেন্ড দিতে পারবো এবং তার মধ্যে ক্যাশ হবে 17.5%। আর আমার 22-তে আর কি কি রেস্ট্রিকশন আছে এখানে বলছে যে নো ব্যাংকিং কোম্পানি অ্যাকসেপ্ট নিউ স্পেশাল পে এনি ডিভিডেন্ড অন ইস শেয়ার্স। আপনি আপনার কোম্পানির ডিভিডেন্ড যদি শ্যাল পে এনি ডিভিডেন্ড, কোন ডিভিডেন্ড দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত অল ইটস ক্যাপিটালাইজড এক্সপেন্সেস, যে ক্যাপিটালাইজড এক্সপেন্স গুলো আছে সেগুলো কমপ্লিটলি কমপ্লিটলি রাইট অফ না করলে আপনি ডিভিডেন্ড দিতে পারবেন না। ক্যাপিটালাইজ এক্সপেন্স কোনগুলো, আপনার কোম্পানির যে প্রিলিমিনারি এক্সপেন্স, অর্গানাইজেশন এক্সপেন্স, শেয়ার সেলিং এর কমিশন, ব্রোকারেজ লসেস এবং যে আইটেমস গুলো, সেগুলো আপনাকে কমপ্লিটলি রাইট অফ করতে হবে। রাইট অফ করার পরে আপনি ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারবেন। ইট স্যার ম্যানেজ, ডিভিডেন্ডটা কি প্রফিট আফটার স্যার ডিভিডেন্ডটা কি প্রফিট আফটার ট্যাক্সের উপরে আছে? হ্যাঁ, আমরা যেটা কি করি ব্যাংকে সাধারণত আপনার হচ্ছে এই নেট প্রফিট আফটার ট্যাক্স যেটা আসে, ঠিক আছে, ওইটার উপরে আমরা ইয়ারলি, আমরা তো ইয়ার অ্যাকাউন্টস ফাইনাল করি কি ডিভিডেন্ড ইস্যু আসে, আমরা একদম জেনারেল কোম্পানি যেরকম ব্যাংকের জন্য একই রুলস। আপনার হচ্ছে অডিট হয়ে গেল, অডিট হওয়ার পরে পার্টিকুলার ইয়ারে আপনি যে নেট প্রফিটটা ডিসক্লোজ করলেন, নেট প্রফিট আফটার ট্যাক্স যেটা ডিসক্লোজ করেন, সেটার উপরেই তো বোর্ড একটা ডিভিডেন্ড প্রপোজ করে যেটা শেয়ার হোল্ডার দ্বারা ফাইনালি অ্যাপ্রুভ হয়। জি স্যার থ্যাংক ইউ স্যার। এবং এটা কিন্তু আমরা যে বছরের ডিভিডেন্ড ওই বছর কিন্তু ইফেক্টিভ দেখায় না, ওই বছর শুধু ডিসক্লোজার আকারে নেক্সট ইয়ারে তার ইফেক্টটা আসে। লিস্টেড কোম্পানিতে ডিভিডেন্ড দিতে হয় কি অ্যাপ্রুভালের 1 মান্থের মধ্যে, করছি না আমরা লাস্ট ক্লাসে। জি স্যার। স্যার 35% ডিভিডেন্ড স্যার, ক্যাশ ডিভিডেন্ড একটু বলবো জানি স্যার। ক্যাশ হচ্ছে 17.5 মানে 17.5 অর্ধেক। আচ্ছা স্যার। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের ওই ডসের একটা সার্কুলার আছে ডিভিডেন্ডের, এই যে ডসের যে সার্কুলার 2021-এর মার্চের 16 তারিখে, ওইখানে এই রেটটা, আমি যে রেটটা বললাম এই রেটটা এখানে আছে। সার্কুলারটা আমি আপনাদেরকে ইমেল করে দেবো। এখানে যেসব সার্কুলার আমি মেনশন করছি প্রত্যেকটা সার্কুলারে আমি আপনাকে ইমেল করে দেবো। ওকে, দেন আমরা পড়তেছিলাম বিতে বলছে ইট ম্যানেজেস টু প্রিজার্ভ কনস্ট্যান্টলি 6% অফ ইটস টেম্পোরারি এন্ড ডিমান্ড ডিপোজিট অ্যাজ ডিসচার্জ ইন প্রিজার্ভ ক্যাপিটাল। তাহলে তাকে কনস্ট্যান্টলি 6% কি করতে হবে, তার টেম্পোরারি এবং ডিমান্ড যে ডিপোজিট গুলো আছে তার 6% তাকে প্রিজার্ভ করতে হবে। এবার আসেন টেম্পোরারি এবং ডিমান্ড ডিপোজিট বলতে কি বুঝি, কেউ বলতে পারবেন? টেম্পোরারি এন্ড ডিমান্ড ডিপোজিট মানে হচ্ছে আপনাকে যেগুলো কি ডিমান্ড, স্যার এটা হুম প্লিজ। স্যার এটা হচ্ছে স্যার একটা নির্দিষ্ট একটা টাইমের জন্য, অল্প সময়ের জন্য, এবং যখন চাইবো তখন এটা ওঠানো, উইথড্র করা যাবে, এরকম স্যার। হ্যাঁ, মানে অন ডিমান্ডে যে ডিপোজিট গুলো, যেমন কাস্টমার, আমার যে জেনারেল কাস্টমার যারা আছে তাদের ডিপোজিট গুলো হতে পারে, অন্য কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা কোনো কোম্পানি ডিপোজিট হতে পারে, আমার ব্যাংক যেই
অন্য কোনো এফআই বা ব্যাংক থেকে যে বোরোইং গুলা করে, যেটা আপনাকে অন ডিমান্ডে দিতে হবে, সেগুলো হতে পারে। মোট পে কথা, অর্ডার ইস্যু করে, ডিমান্ড হ্যাঁ ড্রাফট পে অর্ডার ইস্যু করে স্যার। হ্যাঁ, আপনাকে মানে যেগুলো অন ডিমান্ডে দিতে হয়। মোট কথা আপনারা জাস্ট একটু সামারি করে মনে রাখলে হবে যে একটা ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল, এটা তো আপনার অন ডিমান্ড না, ঠিক আছে? ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলো সাধারণত যে রিফাইন্যান্স বা যে আদার লিকুইডিটি সাপোর্ট গুলো বাংলাদেশ ব্যাংক দিয়ে থাকে সেগুলো, তারপর ব্যাংকের সাবসিডিয়ারিতে যে ইন্ট্রা যে ট্রান্সফার গুলো থাকে সেগুলো ব্যতীত ব্যাংকের যত লাইবিলিটি আছে সবগুলোই আমরা টাইম এবং ডিমান্ড লাইবিলিটিস, টেম্পোরারি ডিমান্ড লাইবিলিটিস বলবো। ঠিক আছে, ওই লাইবিলিটিস গুলো ছাড়া বাকি সব লাইবিলিটি হবে টাইম এন্ড ডিমান্ড লাইবিলিটিস। এটার একটা ডেফিনেশন আপনাদের ম্যানুয়ালও আছে, দেখবেন যে ম্যানুয়ালে টাইম এন্ড ডিমান্ড লাইবিলিটিস নামে একটা টার্ম আছে, এখানের মধ্যে স্পেসিফিকলি বলে দিয়েছে যে ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল বাংলাদেশ ব্যাংক থেকে যে রিফাইন্যান্স, যে ফাইন্যান্স সাপোর্ট গুলো পায়, রিফাইন্যান্স, প্রিফাইন্যান্স বা আদার যে লিকুইডিটি সাপোর্ট বাংলাদেশ ব্যাংক দিয়ে থাকে, তারপর ব্যাংকের সাবসিডিয়ারিতে যে ইন্ট্রা ব্যাংক আইটেম যেগুলো আছে সেগুলো ব্যতীত ব্যাংকের সমস্ত লাইবিলিটি গুলো হচ্ছে টেম্পোরারি টাইম এন্ড ডিমান্ড লাইবিলিটিস। তাকে অবশ্যই 6% তার অন ডিমান্ডেড 6% কনস্ট্যান্টলি, এটা কিন্তু অ্যাডহক মানে অ্যাডহক না, কনস্ট্যান্টলি প্রিজার্ভ করে রাখতে হবে। এই যদি সে এগুলো প্রিজার্ভ করতে না পারে, মানে মোট কথা, তখন ডিভিডেন্ডের ক্ষেত্রে সে ডিভিডেন্ড দিতে পারবে না। আর কিছু কন্ডিশন আছে যে বলছে যে উইদাউট রাইটিং অফ ছাড়াও কিছু কিছু সার্কমস্টেন্সে ডিভিডেন্ড দেওয়া যাবে। কোন কোনগুলা? যে in any case where the depreciation of its investment approved securities has not actually been capitalized, তার যে ইনভেস্টমেন্ট অ্যাপ্রুভ সিকিউরিটিস এর উপরে যে ডেপ্রিসিয়েশনটা সেটা সে ক্যাপিটালাইজড করেনি, বা অডিটরের স্যাটিসফ্যাকশনের জন্য, আপনাদের এক্সটার্নাল অডিটর স্যাটিসফ্যাকশনের জন্য সে কি করছে, ডেপ্রিসিয়েশনের প্রভিশন রাখছে বা ব্যাড ডেপ্টের জন্য প্রভিশন রাখছে। এই যে প্রভিশন গুলা, এগুলা সে রাইট অফ না করেও সে ডিভিডেন্ড দিতে পারবে। এই তিনটা কেস, যে সে ডেপ্রিসিয়েশন ইনভেস্টমেন্টের যে ডেপ্রিসিয়েশনটা সেটা ক্যাপিটালাইজড করে নেই, দেন হচ্ছে অডিটরের স্যাটিসফ্যাকশনের জন্য ডেপ্রিসিয়েশনের এডিকুয়েট প্রভিশন রাখা হয়েছে, বা ব্যাড ডেপ্টের এডিকুয়েশন, মানে আমরা যে ক্লাসিফাইড লোনের জন্য যে প্রভিশন গুলো রাখি সেগুলো যদি অডিটর মানে দেখা গেছে এই দুইটা আপনার ক্লাসি এই কি বলে রাইট অফ না করেও ডিভিডেন্ড দিতে পারবে। দেন সেকশন 23, এটা এক্ষেত্রে কিন্তু একটা বাংলাদেশ ব্যাংকের চেঞ্জেস আসছে রিসেন্টে। আপনার আগে আপনারা যখন পাস্ট কোশ্চেন গুলাতে আপনারা কি বলে 2022-এর আগের যে সেশন গুলাতে, ওইখানে অনেক সময় আপনারা আপনাদের সাজেস্টেড আনসারও দেখতে পাবেন যে একটা ব্যাংক কোম্পানির ডিরেক্টর সে চাইলে আগে একটা ইন্স্যুরেন্স কোম্পানির ডিরেক্টরও থাকতে পারতো, বা কোনো একটা মানে এট এ টাইম ব্যাংক এবং এনবিএফআই তে থাকা যাবে না, ব্যাংক বা ইন্স্যুরেন্সে থাকা যেত, বা এনবিএফআই বা ইন্স্যুরেন্সে থাকা যেত। বাট এখন নতুন যেই 2023-তে যে অ্যামেন্ডমেন্টটা আসছে, আপনার একজন ডিরেক্টর বলছে যে নো ব্যাংকিং কোম্পানি ইনকর্পোরেটেড ইন বাংলাদেশ, মানে সে ডিরেক্টর হিসেবে থাকতে পারবে না অফ এনি, মানে অন্য কোনো ব্যাংক কোম্পানিতে বা এনবিএফআই তে বা ইন্স্যুরেন্স কোম্পানি বা তাদের কোনো সাবসিডিয়ারি বা অ্যাসোসিয়েট কোম্পানিতে সাইমালটেনিয়াসলি। তাহলে আমরা এটা সিম্পলি হয়ে গেল না, সিম্পল হয়ে গেল, আমি অন্য কোনো ব্যাংক কোম্পানি বা এনবিএফআই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো বা ইন্স্যুরেন্স বা আমাদের কোনো সাবসিডিয়ারি বা অ্যাসোসিয়েট কোম্পানিতে যারা ডিরেক্টর আছেন, তারা আমার কোম্পানিতে ডিরেক্টর হিসেবে আমি তাকে অ্যাপয়েন্ট করতে পারবো না। দেন হচ্ছে a director of companies which are entitled to exercise voting rights of 20% of the voting rights of all the shareholders, যে ব্যাংকের 20% কি করতে পারবে, ভোটিং রাইট এক্সারসাইজ করার জন্য ইন্টাইটেল, তাকে আমি ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করতে পারবো না, প্রোভাইডেড দেখে এখানে শুধুমাত্র শ্যাল নট অ্যাপ্লাই ডিরেক্টর, যে এটা গভর্নমেন্ট দ্বারা অ্যাপ্রুভ হয়ে গভর্নমেন্ট দ্বারা অ্যাপয়েন্টেড, তার জন্য এটা অ্যাপ্লিকেবল না। সে 20% উপরে হোল্ড করলেও, মানে গভর্নমেন্ট যদি হয় তাহলে পারবে। তাহলে আমরা সেকশন 23 যেটা সেটা বুঝতে পারছি। আপনাকে কেস দিল যে মিস্টার এক্স ইজ এ ডিরেক্টর অফ এক্স এবিসি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারপর হচ্ছে দ্য বোর্ড অফ, দেখা গেল যে তার বোর্ডে তাকে ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা প্রপোজাল আসছে। তাহলে আপনাকে এটা আনসার দিতে হবে কি সেকশন 23-এর এবং বিআরপিডির যে রিসেন্ট চেঞ্জেসটা এটা দিয়ে, যে আমি কি করতে পারবো না এট এ টাইম সিমিলটেনিয়াসলি
এমন ডিরেক্টর অ্যাপয়েন্ট করতে পারবো না যে অন্য কোনো ব্যাংকে বা এনবিএফআই তে বা ইন্স্যুরেন্সে বা সাবসিডিয়ারি অ্যাসেট কোম্পানিতে ডিরেক্টর হিসেবে আছে। ওকে, দেন আমরা সর্বশেষ যে সেকশন রিজার্ভ ফান্ড, এটা আমরা লেটেস্ট অ্যাক্ট অনুযায়ী এবং এই রিলেটেড কিন্তু কোর্ট কেসও আসছিল, আমরা এটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। রিজার্ভ ফান্ডের ক্ষেত্রে বলছি যে every banking company incorporated in Bangladesh shall create a reserve fund। প্রত্যেকটা ব্যাংক কোম্পানিকে কি করতে হবে, একটা রিজার্ভ ফান্ড ক্রিয়েট করতে হবে। and if the amount in such fund together with the amount of the share premium account, আমি ক্লাস ফার্স্ট কোশ্চেনের সময় বলেছি যে রিজার্ভ ফান্ড এবং শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট মিলে ইজ নট লেস দেন ইটস পেইড আপ ক্যাপিটাল, তার পেইড আপ ক্যাপিটাল হচ্ছে বলা আছে কি, and the amount of the premium settled from time to time, মানে আপনার ট্রান্সফার টু দ্য রিজার্ভ ফান্ড as sum equivalent to not less than 20% of that profit। তাহলে প্রত্যেক বছর আপনাকে কি করতে হবে, নেট প্রফিটের 20% আপনাকে রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট এবং রিটেইনড আর্নিং মিলে আপনার কি হয়েছে, পেইড আপ ক্যাপিটালের সমান না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ট্রান্সফার করতে হবে। দেন বলছে হোয়ার এ ব্যাংকিং কোম্পানি appropriates any money from the reserve fund or the share premium account for any purpose, it shall within 21 days from the report of such appropriation report the fact to the Bangladesh Bank। তাহলে যখন কোনো ব্যাংক কোম্পানি রিজার্ভ ফান্ড বা শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে সে ইউটিলাইজ করে সে যদি কোনো ফান্ড অ্যাপ্রোপ্রিয়েট করে, তাকে অবশ্যই 21 ডেজ এর মধ্যে কি করতে হবে, বাংলাদেশ ব্যাংকের কাছে রিপোর্ট করতে হবে। ওকে, আমরা রিজার্ভ ফান্ড নিয়ে এই যে রিসেন্ট যে কোশ্চেন গুলো আসছে আমরা একটু দেখি। এই যে এখানে দেখেন, requirements based on the available information you are advised the CFO how to net profit of 2021 should be allocated to statutory reserve and general reserve as per Bank Companies Act। আপনাকে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী আনসার দিতে হবে যে আমাকে নেট প্রফিটের কিভাবে আমি স্ট্যাটুটরি রিজার্ভ এবং জেনারেল রিজার্ভে অ্যালোকেট করব। এবার কেসটাতে আমি জাস্ট সিম্পলি শেষ করি। আপনার পেইড আপ ক্যাপিটাল হচ্ছে কত, 395 কোটি টাকা। শেয়ার প্রিমিয়াম কত আছে, 126 কোটি টাকা। স্ট্যাটুটরি রিজার্ভ কত আছে, 326 কোটি টাকা। জেনারেল রিজার্ভ আছে 100 কোটি টাকা। তাহলে আমরা বেসিক কি জানি যে আমার যে এই যে নেট প্রফিটের কত পার্সেন্ট আমাকে স্ট্যাটুটরি রিজার্ভে ট্রান্সফার করতে হয়, 20% স্যার। 20%। সেকেন্ড ক্লজটা কি, যতক্ষণ পর্যন্ত আমার শেয়ার প্রিমিয়াম এবং এবং স্ট্যাটুটরি রিজার্ভ পেইড পেইড আপ আপ ক্যাপিটালের সমান। সমান না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে 20% করে করে এই যে নেট প্রফিট আমরা যেটা বের করব, নেট প্রফিটের 20% আমাকে ট্রান্সফার করে করে যেতে হবে। এখন আসেন এই কেসটাতে, সিমিলার কেসটা কিন্তু রিপিটেড কোশ্চেন ছিল যে আপনার পেইড আপ ক্যাপিটাল 395, আমার শেয়ার প্রিমিয়াম আছে 126, রিজার্ভ আছে 326। তাহলে আমার শেয়ার প্রিমিয়াম এবং স্ট্যাটুটরি রিজার্ভ মিলে আমার পেইড আপ ক্যাপিটালের চেয়ে বেশি হয়ে গেল না, 326 কোটি 126 কোটি, তাহলে যেটা 395 বেশি বেশি হয়ে গেল। বেশি হয়ে গেল। সো আমাকে কি করতে হবে, এখানে নেট প্রফিট থেকে ট্রান্সফার করতে হবে না। আমরা বেসিক দুটা জিনিস মনে আছে না, যে কি পড়ছি এখানে, যে আমাকে 20% ট্রান্সফার করতে হবে যতক্ষণ পর্যন্ত শেয়ার প্রিমিয়াম এবং রিজার্ভ ফান্ড মিলে পেইড আপ ক্যাপিটালের সমান হবে না। তাহলে আমার এখানে তো অলরেডি শেয়ার প্রিমিয়াম এবং পেইড আপ ক্যাপিটাল মিল মানে রিজার্ভ মিলে পেইড আপ ক্যাপিটাল চেয়ে বেশি হয়ে গেছে। সো আমাকে নতুন করে নেট প্রফিট থেকে ট্রান্সফার করতে হবে না। তো তার মানে হচ্ছে আমার স্ট্যাটুটরি রিজার্ভ আর শেয়ার প্রিমিয়াম মিলে আইদার আমার এটার ইকুয়াল বা তার লেস দেন হলে আমি আমার নেট প্রফিটের 20% আমি আমার নিতে হবে। অবশ্যই ইকুয়াল বা বেশি, যদি ইকুয়াল বা বেশি হয় তাহলে আমাকে ট্রান্সফার করতে হবে না, যদি কম হয় দেন আমাকে ট্রান্সফার করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। তা এখানে একটা কোশ্চেন ছিল জেনারেল রিজার্ভে ট্রান্সফার। জেনারেল রিজার্ভে আসলে ব্যাংকিং অ্যাক্টে ট্রান্সফারে কোনো প্রেসক্রাইব কোনো রুলস নাই। জেনারেল রিজার্ভ ব্যাংকের নিজস্ব, প্রত্যেকটা ব্যাংকের ইউনিক ডিসিশন, ইউনিক বোর্ডের ডিসিশন নেবে সে কতটুকু জেনারেল রিজার্ভে ট্রান্সফার করবে।
স্ট্যাটিউটরি রিজার্ভের আমরা আইন বলে আমাকে 20% করতে হবে নেট প্রফিটের, যতক্ষণ পর্যন্ত আমি যে কেসটা বললাম এটাই হলো মেন থিম, যে আমার স্ট্যাটিউটরি রিজার্ভ শেয়ার প্রিমিয়াম নিয়ে পে রেকুইটার সমান না হওয়া পর্যন্ত আমাকে ট্রান্সফার করে যেতে হবে 20% করে। ওকে, তাহলে আমরা রিজার্ভ ফান্ড নিয়ে যদি এই রিলেটেড যেই ধরনের কেসই আসুক আমরা পারবো ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে সেকশন বাকিগুলো কভার করব, আর রিলেভেন্ট কিছু কেস এবং স্যার past আপনার question। নাম্বারটা স্যার দিবেন বলছিলেন স্যার, লাগে তো স্যার স্যার, অনেক সময় স্যার কমিউনিকেট করতে পারি না স্যার, খুব স্যারের গ্যাপ নাম্বার হয়ে ভাইয়া গেছে। আইএসসিবির ওয়েবসাইটে পাবেন, আমি কালেক্ট করে দিচ্ছি। ওকে ওকে, আমি দিয়ে দিয়েছি, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমার এটাতে হোয়াটসঅ্যাপ, আপনাদের কোনো কোয়েরি থাকলে আপনারা এটাতে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাকে। স্যার মাশাআল্লাহ, আপনি কিন্তু এবারে গ্রিন স্যার, একদম আইএসসিবির ওয়েবসাইটে যে ছবি এখনো শেষ হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ইনশাআল্লাহ স্যার। ফিজিক্যাল ক্লাস করবেন? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।